হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমি এখান থেকে 1 বছর আগে এই ড্রামাটি এক্সপ্লেন করেছিলাম। তোমরা হয়তো কিছু জনে এই ড্রামাটি দেখে ফেলেছো, তবে আবারও দেখো, অনেক বেশি মজা পাবে। আমি যখন 1 বছর আগে এই ড্রামাটি এক্সপ্লেন করেছিলাম তখন ফুল ড্রামাটা এক্সপ্লেন করেছিলাম না, তাই আমি আজ এই ড্রামাটির ফুল এক্সপ্লেন করতে যাচ্ছি। পার্সোনালি ড্রামাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ড্রামা শুরু করার আগে ডিয়ার, আমি আরেকটা কথা জানা দিতে চাই যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 4 লাখ ফ্যামিলি ডান হয়ে গিয়েছে। তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। আমি কখনো কল্পনাও করতে পারিনি তোমরা আমাকে এত এত ভালোবাসা দিবে। আর হ্যাঁ, আমিও তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। তো চলো ডিয়ার, আমরা আমাদের ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমাদের ছোট্ট কিউট একটা বেবিকে দেখানো হয় এবং তার নাম ভি। সে তার মায়ের সাথে পার্কে এসেছিল। এরপর সে একটা রাইড নিতে যায় এবং তার মাকে ওখানেই দাঁড়াতে বলে। তার মা বলে, ওকে তুমি যাও, আমি তোমার জন্য এখানে ওয়েট করতেছি। এরপর সে তার বেবিকে পাঠিয়ে দেয়। প্রথম রাউন্ডে সে তার মাকে দেখে হাই বলে, দ্বিতীয় রাউন্ডেও সেম করে। তবে তার মায়ের মাথায় কি চলতেছিল জানি না, ওখান থেকে কোথাও চলে যায়। তৃতীয় রাউন্ডে ভি তার মাকে ওখানে দেখে না। সে তার মাকে ডাকতে থাকে, বলে আমি আর এটা খেলবো না, তুমি আমাকে নিয়ে যাও। রাউন্ড শেষ হলে সে তার মাকে চারিদিকে খোঁজে, বাট কোথাও পাচ্ছিল না। আশেপাশের লোকেরা তাকে বলে, তোমার মা কোথায় গেছে? তবে সে কারোর ফেসই দেখতে পাচ্ছিল না, কারণ তার মা চলে যাওয়ার পর তার ফেস ব্লাইন্ডনেস হয়ে গেছিল। মানে সমস্ত শরীর সে দেখতে পায়, কিন্তু ফেসের দিকে যখন তাকায় তখন ব্লার দেখতে পায়, মানে ঝাপসা দেখতে পায়। এরপর সে ওখানেই মানুষের ভিড়ে অজ্ঞান হয়ে পড়ে। পরের সিনে দেখি ভি কে তার দাদা হসপিটালে নিয়ে আসছে তার চোখ পরীক্ষা করানোর জন্য। ডক্টর বলে সবকিছু ঠিক আছে, তবে হয়তো বাচ্চাটি কাউকে হারিয়ে প্রচন্ড কষ্ট পাইছে, এজন্য তার ফেস ব্লাইন্ডনেস হয়ে গেছে। তখন তার দাদা বলে, হ্যাঁ, তার মা তাকে ছেড়ে চলে গেছে, তখন থেকে সে কারো ফেস দেখতে পাচ্ছে না। কিছু বছর পরের সিন দেখানো হয়। ভি এখন বড় হয়ে গিয়েছে। সে এখন তার দাদার কোম্পানি দেখাশোনা করে। কোম্পানিতে প্রবেশ করতেই সবাই তাকে ওয়েলকাম করে। এরপর একটা ডিপার্টমেন্ট থেকে একটা মেয়ে এসে কোম্পানির ডিটেলস বলতে শুরু করে। ভি বলে, আমি এখন কোনো কথাই শুনতে চাই না, আমার জন্য প্রথমে একটা হট চকলেট নিয়ে আসো, তারপরে আমি সব কথা শুনবো। এটা বলে সে অফিসে তো চলে আসে, তবে তার চকলেট এখনো অফিসে পৌঁছেছিল না। এজন্য সে তার ফ্রেন্ড চ্যাননকে কল করে বলে, আমার চকলেট কোথায়? তখন সে বলে, তুমি একটা অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নাও না কেন, কারণ আমি তোমাকে রোজ রোজ চকলেট বানিয়ে খাওয়াতে পারবো না। আজকের জন্য আমি দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম আর কখনোই দিতে পারবো না। এরপর আমরা চ্যাননকে দেখি। কল কাটার পর তার মা তাকে বলে, ভি আজও তোমাকে চকলেট নিয়ে যেতে বলছে, সে এগুলো নিজে করতে পারে না, তোমাকে দিয়ে করায় কেন? আর তার দাদা দেখে না সে কোম্পানিতে বসে কি করছে? চ্যানন তার মাকে বোঝায়, বলে, মা যখনই তার একটা অ্যাসিস্ট্যান্ট হয়ে যাবে তখনই অ্যাসিস্ট্যান্ট তার সব কাজ করে দিবে, আমার আর করতে হবে না। এবং চ্যানন বলে, মা তুমি রাগ করো না, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এরপর আমাদের ফিমেল লিডকে দেখানো হয় এবং তার নাম মেরিন। সে ফুড ডেলিভারির কাজ করে, এজন্য সে একটা বাসায় ফুড ডেলিভারি দিতে যায়। যখন সে বুড়ির হাতে ডেলিভারি দেয়, বুড়ি বলে, টেস্ট করে দেখাও এটাতে বিষ আছে কিনা। মেরিন তার সামনে টেস্ট করে তারপর তাকে দেয়। বুড়ি সেটা খায় আর মেরিনকে বলে, তুমি এখনো কোনো জব পাওনি? এটা শুনতেই মেরিনের কাশি ওঠে আর বুড়ি মনে করে এটাতে নিশ্চয়ই বিষ আছে। মেরিন বলে, না না, কাশি আপনার কথা শুনে আসছে, এটাতে কোনোই বিষ নেই। বুড়ি বলে, জব পাওনি কেন? তোমার রেজাল্ট তো খুবই ভালো। মেরিন বলে, এটা করে আমি ভালো টাকা পাই, তো জব করার কি দরকার? তবে বুড়ি থামে না, বক বক করতেই থাকে। তারপর সে সাইকেলে উঠে বলে, বিষ আপনাকে কিছুই করতে পারবে না, কারণ আপনি নিজেই একটা বিষ। এটা বলে সে দ্রুত ওখান থেকে চলে যায়। এটা শুনে বুড়ি মনে করে মেয়েটি কি পাগল হয়ে গেল নাকি। এরপর আমাদের মেরিনের মা এবং দাদিকে দেখানো হয়। তারা কিচেনে খাবার বানাচ্ছিল, কারণ এটাতে তাদের ফ্যামিলি চলে। দাদি বলে, মেরিন বহু ইন্টারভিউ দিয়েছে, তবে কোথাও জব পায়নি। আজও সে একটা ইন্টারভিউ দিতে যাবে। আজ যদি জব না পায় তাহলে তাকে দিয়ে আর জব করাইবো না। পেছন দিয়ে মেরিন তাদের সব কথা শুনেছিল। এরপর দাদি মেরিনের জন্য একটা নতুন ড্রেস এবং একটা এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসে। মেরিন বলে, দাদি আমি তোমার দেওয়া ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাব, দেখো আমার আজকে জব হয়ে যাবে। ওদিকে ভি ফোন টিপাটিপি করতেছিল। তখন
তখনই তার হট চকলেট চলে আসে। তবে চকলেট দেখতেই সে বলে দেয় আমি এই চকলেট খাবো না, আমি তো অন্য চকলেট আনতে বলেছিলাম। তখন সে বলে বস চ্যানন যেভাবে বানাতে বলছে আমি সেভাবে বানিয়েছি। ভি বলে এটার ঘ্রাণে আমি বুঝতে পারছি এটা আমার চকলেট না, এজন্য এখনই এখান থেকে নিয়ে যাও। আর শোনো, আমার অ্যাসিস্ট্যান্ট জলদি লাগবে, আজ ইন্টারভিউ হওয়ার কথা, তাদের বলো ইন্টারভিউ আরো 1 ঘন্টা আগে হবে। মেরিন জানতে পারে ইন্টারভিউ 1 ঘন্টা আগেই হবে। এটা শুনতে সে একটা বাইক নিয়ে কোম্পানির দিকে রওনা দেয়। এর মানে আমরা বুঝতে পারলাম মেরিন ভি এর কোম্পানির অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করছে। ওদিকে চ্যাননও কোম্পানিতে পৌঁছে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তার নিকটে আসে আর বলে ইন্টারভিউ এর সমস্ত মেয়ে চলে আসছে, ভি এর জলদি অ্যাসিস্ট্যান্ট লাগবে, এজন্য 1 ঘন্টা আগেই ইন্টারভিউ নিবে। সব মেয়েরা চলে আসছে, তবে একটা মেয়ে এখনো আসেনি। চ্যানন যখন মেয়েটির নাম শুনে তখন বলে ভি এর আরো একটু ওয়েট করতে বলে, ওই মেয়েটা আগে আসুক। অ্যাসিস্ট্যান্ট বলে ভি একটু ওয়েট করতে চাচ্ছে না, সে খুবই রেগে আছে। চ্যানন বলে ওই মেয়েটি তার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, এজন্য তাকে একটু ওয়েট করতে হবে। মেরিনও কোম্পানিতে পৌঁছে যায় আর দৌড়ে রুমে চলে আসে। ওখানে সব মেয়েরা ইন্টারভিউ দেওয়ার জন্য বসেছিল। দ্রুত আসার কারণে তার হাত থেকে ফাইলগুলো নিচে পড়ে যায়। তখনই ওখানে ভি চলে আসে আর তার ড্রেস দেখে বলে এই মেয়েটির জন্য আমাকে এত সময় লেট করাচ্ছো। মেরিন বলে সরি, আমার আজকে লেট হয়েছে, আর কখনোই এমন হবে না। আর আপনি ইন্টারভিউ 1 ঘন্টা আগে নিচ্ছেন, না হয় আমি ঠিক মতো পৌঁছাতে পারতাম। ভি তার উপর রেগে যায় এবং তার ড্রেস দেখেই তাকে রিজেক্ট করে দেয়। মেরিনও কম ছিল না, সে বলে তুমি ড্রেস দেখে একজনকে কিভাবে রিজেক্ট করতে পারো। ভিও বলে তুমি জানো আমার কেমন কোয়ালিফিকেশন অ্যাসিস্ট্যান্ট লাগবে। এটা শুনে সে চুপ হয়ে যায়, কারণ তার এত বেশি কোয়ালিফিকেশন ছিল না। সে ভার্সিটি টপার ছিল, তবে এমন জবে তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না, কারণ সে এমন জব আগে কখনোই করেনি। এটা শুনে বাকি মেয়েরা খুশি হয়, এর মানে আমাদের ভিতর কেউ জব পাইবে। এরপর ভি চ্যাননকে বলে তুমি কেমন মেয়েকে ইন্টারভিউতে নিয়ে আসছো। তখন মেয়েটি তার আসল নাম বলে আমার নাম মিরান ফান ফিসান ফিসাই, আমাকে আমার নাম ধরে ডাকতে পারেন। এটা বলে ওখান থেকে চলে যাচ্ছিল। ভি তাকে ডাকে আর বলে তুমি অফিসে আমার সাথে মিট করো। মনে হচ্ছিল ভি তাকে আগে থেকেই চেনে। মেরিন অফিসে আসে, ওখানে ভি আর চ্যাননও চলে আসে। ভি বলে তোমার ভিতর এমন কি গুণ আছে যেটা দেখে আমি তোমাকে সেক্রেটারি বানাতে পারি। মেরিন বলে আমি যে কোনো জিনিস দ্রুত মনে রাখতে পারি আর যে কোনো কাজ সহজে বুঝতে পারি, এজন্য আমাকে জব দিতে পারেন। ভি বলে হ্যাঁ তোমাকে জব দিতে পারি, তবে তোমার ড্রেস চেঞ্জ করতে হবে। তখনই সে ড্রেস চেঞ্জ করতে মানা করে দেয়, বলে এটা আমাকে আমার দাদি দিছে। ভিও কম না, বলে না করলে তোমার জব হবে না। সাথেই তাকে একটা পেপার দিয়ে বলে মিস টপার তুমি এই সমস্ত কাজ মুখস্থ করে আসবা। যদি তুমি এগুলো মুখস্থ করে আসতে পারো তাহলে তোমার জব ডান হবে, আর যদি না পারো তাহলে তো তোমাকে নেওয়াই হবে না। এত কাজ দেখে মেরিন বলে আপনার প্রিন্টার মেশিন নষ্ট হয়ে গেছে নাকি। এটাতে ভিও চেতে যায়। চ্যানন পরিবেশ ঠান্ডা করার ট্রাই করে, তবে ভি আরো ফাইল তাকে ধরিয়ে দিয়ে বলে এগুলোও কালকের ভিতর মনে করে আসতে হবে। এরপর মেরিন ফাইলগুলো নিয়ে ওখান থেকে চুপচাপ চলে যায়। এরপর আমরা মেরিনকে চ্যাননের সাথে দেখি। সব মেয়েরা চ্যাননকে দেখে স্মাইল করছিল, এজন্য মেরিন বলে মনে হয় তুমি মেয়েদের ক্রাশ। তারপর চ্যানন বলে তুমি ভি এর কথাই মাইন্ড করো না, কারণ আমরা আমাদের কোম্পানির সবাইকে সুন্দর ড্রেস আপ করতে বলি। পরে তাকে একটা এক্সাম্পল দেয়, বলে একটা বই যতই ভালো হোক না কেন তার কভার যদি পুরানো হয় তাহলে সেটাতে কেউ অ্যাট্রাকটিভ হয় না, এজন্য আমাদের সবসময় ভালো ড্রেস আপে থাকার প্রয়োজন। তারপর বলে আমি জানি তোমার রিয়েল নাম মিরন ফান ফিসন ফায় না, বরং তোমার নাম মেরিন। এটা শুনে মেরিন শকড হয়ে যায়, তুমি এটা কিভাবে জানো? তখন চ্যানন বলে তুমি আগেও অনেকবার আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছো এজন্য, তবে এবার নাম চেঞ্জ করে আসছো। তুমি এমন আজীব নাম কেন রাখছো? মেরিন খুবই সুন্দর নাম, এটা চেঞ্জ করো না। এরপর ওখান থেকে চলে যায়। তখন মেরিন চ্যাননের কথায় কিছুটা ইমপ্রেস হয়, কারণ সে যে তার নামের প্রশংসা করছে। ওদিকে ভি চিন্তিত ছিল মেরিনের এমন আজব নামের ব্যাপারে ভেবে এই মেয়েটির এমন আজীব নাম কে রাখছে। এরপরের সিনে দেখি মেরিন চ্যাননকে অনেক ড্রেস পরে দেখায়, কিন্তু তার কাছে কোনো ড্রেস ভালো লাগে না। অ্যাট লাস্ট একটা ড্রেস পছন্দ হয়, এজন্য বলে এমন টাইপের কিছু ড্রেস প্যাক করে দাও। এরপর তার হেয়ার স্টাইল চেঞ্জ করায়। ওয়েল গাইস, রাত্রে মেরিন যখন তার সমস্ত জিনিস নিয়ে বাসায় আসে তখন তার মা শকড হয়ে বলে তুমি এত চেঞ্জ হয়ে গেছো কেন, আর এত বেশি শপিং করছো কেন? তখন মেরিন বলে এগুলো সব কোম্পানি থেকে কিনে দিছে। এটা শুনে তার মা তো সারপ্রাইজ হয়ে যায়। তোমার জব হয়েছে? মেরিন বলে হ্যাঁ। তখন সে খুবই খুশি হয়। সাথেই দাদি একথা শুনে খুশির ঠেলায় ড্যান্স করতে থাকে।
এরপর দেখি মেরিন পুরা রাত জেগে ওই ফাইলগুলো মুখস্থ করতে থাকে যেটা ভি তাকে দিছিল। ফাইনালি সে সকালে রেডি হয়ে কোম্পানিতে পৌঁছায়। চ্যানন তাকে দেখে চোখ ফেরাতে পারে না, কারণ মেরিনকে আজ খুবই কিউট এবং স্টাইলিস্ট লাগছিল। এজন্য চ্যানন বলে আজকে তোমাকে একটা অ্যাট্রাকটিভ বইয়ের মতো লাগছে। ওদিকে ভি কোম্পানিতে বসেছিল, তখনই ওখানে মেরিন আসে। তার ফেস তো দেখতে পায় না তার ফেস ব্লাইন্ডনেসের কারণে, তবে মেরিনের নিকটে সে স্মাইল নেয় আর বলে কালকে যখন তুমি এসেছিলে তোমার শরীর দিয়ে ট্রাফিক, স্ট্রিট ফুড এবং মার্কেটের স্মাইল আসতেছিল, তবে আজ খুবই সুন্দর স্মাইল আসতেছে। মেরিন এটা শুনে টাস্কি খেয়ে পড়ে যাচ্ছিল, তবে ভি তাকে বাঁচিয়ে নেয়। দুজনই ক্লোজে আসার কারণে মেরিনের হার্টবিট ফাস্ট হয়ে যায়, তবে ভি তো তার ফেসই দেখতে পাচ্ছিল না, এই জন্য তার কিছুই ফিল হয় না। বলে তুমি এই টেস্টে পাস করছো, এবার তুমি আমাকে হট চকলেট বানিয়ে দাও, সেটার জন্য একদমই পারফেক্ট হয়। মেরিন চলে যায়, আবার ফিরে আসে। ভি বলে কিভাবে বানাতে হবে এটা তো শুনে যাও। মেরিন বলে আমি জানি, ওটা তোমার ফাইলে লেখা ছিল, তবে তুমি যে হট চকলেট খেতে চাও ওটা বানাতে অনেকটা সময় লাগবে। ভি চেতে যায়, তুমি আবারও আমাকে ওয়েট করাবে? মেরিন বলে আমি জানি তুমি হট চকলেট কতটা লাইক করো এবং বহু লোক দিয়ে এটা বহুবার বানিয়েছো, তবে সেটা তোমার কখনোই পছন্দ হয়নি, তবে আমি তোমার জন্য পারফেক্ট ওই চকলেট বানিয়ে দিব। তখনই ওখান থেকে চলে যায়। ভি এর একটু রাগ হয়, এজন্য বলে যদি হট চকলেট ভালো না লাগে তাহলে আমি তোমাকে জব থেকে বাদ দিয়ে দিব। পরের সিনে দেখি মেরিন চকলেট বানানোর জন্য মার্কেট থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসে। চ্যানন আর তার সেক্রেটারি তাকে দেখছিল। সেক্রেটারি বলে তোমার কি মনে হয় এই মেয়েটি কতদিন টিকতে পারে? চ্যানন বলে আমার এই মেয়েটির উপর পুরা বিশ্বাস আছে, সে ভিকে হ্যান্ডেল করতে পারবে। মেরিন খুব সুন্দর করে হট চকলেট রেডি করে। যখন সে ওটা ভিকে দেয় তখন ভি এটা দেখতেই থাকে, কারণ এটা একদমই পারফেক্ট দেখাচ্ছিল। এরপর যখন সেটা টেস্ট করে তখন ওটা তার কাছে অনেক পছন্দ হয়। সে যেমন চাইছিল ঠিক তেমনই হয়েছে। মেরিন মনে করে সে ফেল হয়ে গেছে, এই জন্য সে চলে যাচ্ছিল। তখনই ভি তাকে ডেকে বলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এটা শুনে মেরিন সারপ্রাইজ হয়ে যায়। এক্সট্রা সিনে দেখানো হয় কেন ভি সর্বদা হট চকলেট নিয়ে সিরিয়াস থাকে, কারণ এটা ছোটকালে তার মা তাকে বানিয়ে দিত, এটা তার খুবই ভালো লাগতো। আর মেরিন যে চকলেটটি বানিয়েছে এটাও তার মায়ের বানানো সেম চকলেট, এজন্য ভাবে মেরিন এটা সেম কিভাবে বানালো। এখানে প্রথম পার্ট শেষ হয়ে যায় এবং দ্বিতীয় পার্ট শুরু হয়। ভি তার মাকে হারিয়ে খুবই কান্না করছিল, তখন তার নিকট চ্যানন আসে আর বলে তুমি কান্না করো না, আজ থেকে আমার মাকে তুমি তোমার মা মনে করো। এটা শুনে ভি একটু শান্ত হয় আর চ্যাননের সাথে চকলেট খাইতে থাকে। চ্যানন ভি এর চাচাতো ভাই। তারপর আমরা বর্তমানে সিন দেখি, সে খুব মজা করে মেরিনের বানানো চকলেট খাচ্ছিল। এটা দেখে মেরিনও খুশি হয়। সে নোটিস করে মেরিন তার দিকে তাকিয়ে স্মাইল করছে। তারপর মেরিনকে বলে তুমি এটা কিভাবে বানিয়েছো? মেরিন বলে আজব প্রশ্ন, যেভাবে চকলেট বানাই ওভাবে বানিয়েছি। ভি বলে তুমি জানো এই চকলেটটা খাওয়ার জন্য আমি 58 সেক্রেটারি এবং 37 কাজের লোক বদলিয়েছি, কারণ তারা কেউ পারফেক্ট ভাবে এই চকলেটটি বানাতে পারেনি। এমনকি সমস্ত কান্ট্রি ঘুরছি, লাইক জার্মানি, নিউ ইয়র্ক, স্পেন, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো, সুইজারল্যান্ড, বেলজিয়াম, তবে কোথাও আমি এমন পারফেক্ট চকলেট পাইনি। বলো তুমি কি কি দিয়ে বানিয়েছো? তোমাকে এটা কে বানানো শিখিয়েছে? তখন সে বলে আমার মা এটা বানানো শিখিয়েছে, আর মা কোন জায়গা থেকে শিখছে এটা আমি জানি না, আর কিভাবে আমি বানিয়েছি এটা তো আমি কখনোই বলবো না। ভি জিদ করে বলে এটা তোমাকে বলাই লাগবে, তাহলে আমার কাজের লোক আমাকে এটা বানিয়ে দিতে পারবে। বাট মেরিন পরিষ্কার মানা করে দেয় এটা আমি কখনোই বলবো না। এরপর ভি বলে আবারও একটা বানিয়ে আনো তো, আগেরটার মতো না হলে কিন্তু জব থেকে বের করে দিব। এজন্য সে আবারও হট চকলেট বানাতে চলে যায়। যাওয়ার সময় চ্যানন বলে কি হয়েছে? মেরিন সবকিছু বলে দেয়। এটা শুনে চ্যানন সারপ্রাইজ হয়ে বলে শেষমেশ তোমার বানানো চকলেট তার পছন্দ হলো। তখনই দুইটা ছেলেকে মেরিনের সাথে পরিচয় করায়। পরের সিনে দেখি ভি ওই দুইটা লোকের সাথে মিট করে। তাদের বলে আমাদের নতুন অ্যাপে যে প্রবলেম হয়েছে এটা 1 সপ্তাহের ভিতরে ঠিক করো। এজন্য বাইরে এসে রাগ করে বলে মিস্টার ভি অনেক বেশি রুড পারসন। তাদের দুজনের এই কথা মেরিন শুনে ফেলে, এজন্য তারা দুজনই ভয় পেয়ে যায় এই মেয়েটি সব কথা ভিকে বলে দেবে। মেরিন তাদের দুজনের দিকে তাকিয়ে স্মাইল ছুঁড়ে মারে, তখন তারা দুজনই ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি চ্যানন আর ভি আজ রাতের পার্টি নিয়ে ডিসকাস করছিল। ভি বলে আজ পার্টিতে আমাদের প্রধান গেস্ট হিসাবে মিস মিথিলি থাকবে, তাকে আমাদের পরবর্তী অ্যাপস ইনভেস্টমেন্টের জন্য কনফেস করতে হবে। তখনই মেরিন ওখানে আসে। চ্যানন বলে মেরিনের জন্য প্রথমে পার্টির ড্রেস দিতে হবে। ভি বলে তুমি চিন্তা করো না, ওটা আমি ম্যানেজ করে নিব। মেরিন বলে তোমরা দুজন কি বিষয় নিয়ে কথা বলছো? তখন আজ
রাতে যেসব গেস্ট আসবে তাদের ফাইল দিয়ে বলে এদের সবাইকে তোমার মনে রাখতে হবে, কারণ তুমি আজ রাতে পার্টিতে সবার সাথে মিট করবে, তুমি আমার সাথে যাবে। ম্যারিন শকড হয়ে বলে এমনটা করো না প্লিজ, আমি কখনো কোনো পার্টিতে যাইনি। ভি বলে তুমি যদি পার্টিতে না যাও তাহলে তোমার জব থাকবে না। মেরিন তখন আর মানা করতে পারে না। ভি চ্যাননের সাথে বসে হট চকলেট এনজয় করছিল। চ্যানন বলে আমাকে তো একটু দাও। ভি বলে না দিব না, তুমি খাইলে ওর থেকে বানিয়ে নাও। চ্যানন সেটা মানে না, সে ভি এর কাছ থেকে খাওয়ার জন্য তার পিছু লাগে। ম্যারিন বসেছিল, ওখানে একটা লেডি 2টা শার্ট নিয়ে আসে। তখন চ্যানন আর ভি ওখানে আসে, তাদের দুজনের শার্টেই হট চকলেট লাগানো ছিল। ম্যারিন এটা দেখে শকড হয়ে যায়। তখন তারা দুজনেই ম্যারিনের সামনেই তাদের শার্ট চেঞ্জ করা শুরু করে। ম্যারিন বলে তোমাদের দুজনের কি লজ্জা নেই? তোমরা একটা মেয়ের সামনে এমন ভাবে কেমনে চেঞ্জ করছো? তখন ভি বলে তুমি তো ভাগ্যবতী যে তুমি এসব দেখে নিছো, আর আমি জানি না তুমি এখানে আসো। ম্যারিন বলে তোমরা দুজনই আমাকে সরি বলো। তারপর তারা দুজনই নত হয়ে ম্যারিনকে সরি বলে। এরপর আমরা দেখি ভি ম্যারিনকে সাথে করে পার্টির ড্রেস কিনতে নিয়ে আসে। অনেক ড্রেস দেখে, কোনোটাই ভি এর পছন্দ হয় না। এরপর মেরিন যখন সুন্দরভাবে রেডি হয়ে আসে, ভি তার দিকে এক নজরে তাকিয়ে থাকে, তবে সে তার ফেস দেখতে পায় না। তারপর মেরিনের ফেস টাচ করে তাকে মনে করার চেষ্টা করে। এরপর অর্ডার দেয় একটা বড় এক্সপেন্সিভ কানের দুল মেরিনকে পরিয়ে দিতে। তারপর ভি মেরিনকে ভালোভাবে বোঝাই দেয় এই পার্টিতে লোকদের ভিতর থেকে তাদের পরবর্তী অ্যাপসের ইনভেস্টর সিলেক্ট করতে হবে। এরপর ভি স্টেজে যেয়ে স্পেস দেয়। তখনই একটা মেয়ে তাকে বলে তুমি খুবই ভালো কাজ করতেছো। সে তখনই কনফিউজড হয়ে যায়, কে এই কথা বললো, কারণ ফেস ব্লাইন্ডনেসের জন্য সে কারোর ফেস দেখতে পাচ্ছিল না। তখনই আমাদের আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ভি মেরিনকে একটা কাজ দেয়, যখনই আমার সাথে কেউ কথা বলে তুমি আমার কাছে এসে বলবা কে আমার সাথে কথা বলছে। আসলে মেরিন তো জানে না যে সে কারোর চেহারা দেখতে পায় না, এজন্য বলে কেন তুমি কারোর চেহারা মনে রাখতে পারো না? ভি বলে বেশি কথা বলো না, যেটা বলছি ওটাই করবা। বর্তমানে মেরিন তার নিকটে ছিল না, এজন্য সে খুবই চিন্তিত হচ্ছিল। তখনই মেরিন দ্রুত ভি এর নিকটে আসে আর তাকে বলে ওটা চ্যাননের ফ্রেন্ড মিস তানিয়া যে তোমার সাথে কথা বলছে। তখনই ভি তানিয়ার নাম নিয়ে তাকে ধন্যবাদ দেয়। এরপর সিন কাট হয়। চ্যানন ভি এর প্রশংসা করে কারণ সে খুব সুন্দর করে স্পিচ দিছে। তখনই তানিয়া ওখানে আসে এবং মেরিনকে সাইড করে দিয়ে ভি এর সাথে কথা বলতে থাকে। আসলে সে ভি কে লাইক করে, এজন্য সে চায় ভি তার সাথে বাইরে কোথাও ঘুরতে যায়। তবে ভি তানিয়াকে একটু লাইক করে না, এজন্য বলে তোমার শরীরের পারফিউম দিয়ে খুবই বাজে একটা গন্ধ বের হচ্ছে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এটাতে তানিয়া ওখানে খুবই অপমানিত হয়ে যায়। চ্যানন তাকে ঠান্ডা করায় কারণ তানিয়া চ্যাননের ফ্রেন্ড। তবে এসবের কারণে মেরিন ওখানে হেসে দেয়। তখন তানিয়া তার সমস্ত রাগ মেরিনের উপরে ঝেড়ে দেয় আর বলে জলদি করে ভি এর সাথে আমার মিটিং ফিক্সড করো। তখন মেরিন বলে আমি শিডিউল দেখে আপনার জন্য সিরিয়াল বানিয়ে দেব। আর তানিয়া রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। মেরিন বুঝতে পারে না এই মেয়েটির এত রাগ কি জন্য হচ্ছে। তখনই চ্যাননের অ্যাসিস্ট্যান্ট এসে বলে কারণ মিস তানিয়া অনেক বড় লোক, বিজনেস তো শুধু একটা বাহানা। আসলে সে বাহানা বানিয়ে মিস্টার ভি এর কলেজে যেতে চায়। তখনই মেরিন সমস্ত কথা বুঝতে পারে আসলে ম্যাটারটা কি। দ্বিতীয় পার্ট শেষ হলে তৃতীয় পার্ট শুরু হয়। এরপর আমরা চ্যাননের মাকে দেখি। সে তানিয়াকে আপসেট দেখে বুঝতে পারে ভি তাকে আবারও রিজেক্ট করছে। এজন্য বলে তুমি চাইলে আমার ছেলের চ্যাননের কাছ থেকে বিজনেসের বিষয়ে অ্যাডভাইস নিতে পারো, কারণ চ্যানন খুব শীঘ্রই নিজের বিজনেস শুরু করবে। চ্যানন খুবই ইন্টেলিজেন্ট, দেখো খুবই সাকসেস হবে। তানিয়া বলে ঠিক আছে, আমি চ্যাননের সাথে কথা বলবো। এরপর চ্যাননের মা ভি এর দাদার সাথে মিট করে আর বলে ভি কোনো কাজ করে না, তার সমস্ত কাজ আমার ছেলে চ্যাননের উপরে চাপিয়ে দেয়। দাদা তখন বলে ঠিক আছে, আমি ভি এর সাথে কথা বলতেছি, তবে আমার বিশ্বাস ভি এমন কাজ করতে পারে না, কারণ ভি আর চ্যাননের কাজ ভিন্ন ভিন্ন। এরপর দাদা ভি এর সাথে মিট করার আগে চ্যাননকে দেখে। চ্যাননকে বলে ভি কি তোমাকে দিয়ে বেশি কাজ করাচ্ছে নাকি? চ্যানন বলে না না দাদা, এমনটা না। দাদা বলে তোমার মা বললো তোমাকে দিয়ে বেশি কাজ করাচ্ছে। তখন চ্যানন বলে আমার মা আমাকে খুব ভালোবাসে, এজন্য আপনাকে এমনটা বলে দিচ্ছে। আপনি চিন্তা করেন না, সবকিছু ঠিকঠাক চলতেছে। দাদা বলে তুমি কাজের সাথে নিজেকেও খেয়াল রেখো। এটা শুনে চ্যানন স্মাইল করে। এরপর আমাদের ভি কে দেখানো হয় সে মেরিনের জন্য ওয়েট করছিল। যখনই মেরিন ওখানে আসে তখন রেগে বলে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি বলেছিলাম না আমার সাথে থাকতে? মেরিন বলে আমি মিস তানিয়াকে মানাচ্ছিলাম।
সে তোমার সাথে মিটিং করতে চায়। ভি তখন বলে, আমি তোমার জবের কসম দিয়ে বলতেছি ওই মেয়েটির সাথে যেন আমার মিটিং রেখো না, কারণ আমি তাকে একটু পছন্দ করি না। তখন মেরিন বলে, ওকে আপনি যেটা বলেন, তবে যাওয়ার আগে একটু স্মাইল করো তো দেখি। ভি তখন একটু দাঁত বের করে দেখায়, তারপর দুজনই ওখান থেকে চলে যায়। পার্টিতে যাওয়ার পর মেরিন বলে, সামনে মিস মিথিলি আছে, আজকের মেইন গেস্ট, যার সাথে তুমি ইনভেস্টমেন্টের ব্যাপারে কথা বলবা। এরপর ভি মিস মিথিলির সাথে কথা বলতে থাকে। চ্যাননও ওখানে ভি কে সাপোর্ট করার জন্য চলে আসে। মিস মিথিলি বলে, আজকাল কোন অ্যাপসের উপরে কাজ করতেছ? ভি বলে, এটা একটা ইউনিক অ্যাপস এবং অ্যাপসটির নাম কেপপ। মিস মিথিলি বলে, এটা মনে হচ্ছে খুবই ইউনিক একটা অ্যাপস, এই অ্যাপসের ব্যাপারে আরো কিছু বলো তো। ভি বলে, অবশ্যই, আমার সেক্রেটারি আপনাকে সবকিছু বুঝিয়ে বলবে। এরপর মেরিন খুব সুন্দর করে ওই অ্যাপসের ব্যাপারে এক্সপ্লেন করে। এটা শুনে মিস মিথিলি ইমপ্রেস হয়ে যায় এবং ওই অ্যাপসে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে মিস মিথিলিকে এগিয়ে দিতে যায়। তখন মিস মিথিলি বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট খুবই বুদ্ধিমান, এজন্য খুবই ভালো ব্র্যান্ডের ড্রেস পরছে, আর সে যেই ব্র্যান্ডের কানের দুল পরছে সেটা তার উপরে অনেক মানাইছে। তখন মেরিন বলে, হ্যাঁ এটা ভালো, কিন্তু অনেকটা ভারী। যদি মিস্টার ভি আমাকে অন্য একটা ব্র্যান্ডের ছোট কানের দুল দিত তাহলে সেটা আরো ভালো হতো। এটা শুনে তারা তিনজনই খুবই শকড হয়ে যায়, স্পেশালি ভি এবং চ্যানন, কারণ মেরিন যে ব্র্যান্ডকে খারাপ বলছে সেটা আর কারো না বরং মিস মিথিলের ছিল। এই জন্য সে খুবই রেগে যায় এবং বলে, তুমি এই মেয়েটিকে কোথা থেকে উঠিয়ে নিয়ে আসছো? তার তো ভালো ব্র্যান্ডের প্রতি কোনো নলেজই নাই। এজন্য আমি ভেবেচিন্তে ডিসাইড করব তোমার অ্যাপসে ইনভেস্ট করা যাবে কিনা। আর রাগ করে ওখান থেকে চলে যায়। এটাতে মেরিনের বড় ঝটকা লাগে। এজন্য সে দুই হাত জুড়ে ভিকে সরি বলে। তবে সে খুবই রেগেছিল, এজন্য মেরিনকে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে তার উপরে খুবই চিল্লাতে থাকে, তুমি এমন বোকামি কিভাবে করছো? আসলে এটা আমারই ভুল, আমি একটা লো ক্লাস মেয়েকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়েই ভুল করছি। মেরিন বলে, আমি মানছি আমি ভুল করছি, তবে দ্বিতীয়বার তুমি আমাকে গরিব বলবে না। তোমার ফাইলে যদি মিস মিথিলির কানের দুলের ব্র্যান্ডের সম্পর্কে লেখা থাকতো তাহলে আমি এই ভুলটা কখনোই করতাম না। তবে ভি শান্ত হয় না, কারণ তার রাগ অনেক বেশি। চ্যানন তাকে ঠান্ডা করানোর ট্রাই করে, বলে মেরিন আজ কত কষ্ট করছে, এই ব্যাপারে তো একটু ভাবো। আর মেরিন তো নতুন, সে আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। তবে ভি কোনো কথাই শুনতে চায় না। সে বলে, আমি মেরিনকে এখনই এই মুহূর্তে জব থেকে বাদ দিয়ে দিলাম। এটা শুনে মেরিন খুবই কষ্ট পায় এবং কান্না করতে করতে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর চ্যানন বলে, তুমি যদি মেরিনকে জব থেকে বের করে দাও আমি তোমার জন্য দ্বিতীয় আর কোনো সেক্রেটারি খুঁজে দেব না। এটা বলে রাগ করে ওখান থেকে চলে যায়। সে বাইরে এসে মেরিনকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু মেরিনকে কোথাও পায় না। এত সময় যাবত তুমি আমার ভিডিওটা দেখতেছো, তার মানে ভিডিওটা তোমার কাছে ভালো লাগছে। আচ্ছা গাইস, তোমরা সবাই মিলে কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবে? করে দাও প্লিজ, আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। তারা দুজনই এখান থেকে যাওয়ার পর ভিয়েরও একটু রিয়েলাইজ হয় সে আজ একটু বেশি রাগ করে ফেলছে। বলে, আমি আর কবে নিজেকে কন্ট্রোল করতে শিখবো। এরপর সে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তবে যাওয়ার সময় তার মেরিনের কথা খুবই মনে পড়ে। আজ সে কতই না কষ্ট করছে আমার জন্য। অন্যদিকে মেরিন একটা ব্রিজের উপরে মন খারাপ করে দাঁড়িয়েছিল। ভি বাসায় যাওয়ার সময় মেরিনকে ওখানে দেখতে পায়। সে ভাবছিল মেরিন হয়তো সুইসাইড করতে যাচ্ছে, এজন্য সে মেরিনকে জোরে ডাক দেয়। তবে সিন এখানে উল্টা হয়, সে এখানে সুইসাইড করার জন্য দাঁড়িয়েছিল না, সে ওখানে দাঁড়িয়ে মিস্টার ভি কে চিল্লিয়ে চিল্লিয়ে গালাগালি করতেছিল। এসব শুনে ভি বলে, এসব কি বলতেছো তুমি আমাকে? ভি কে দেখে মেরিন এখানে শকড হয়ে যায়, সে এখানে কিভাবে এলো। এইসব ভাবতে ভাবতে যখন সে পড়ে যাচ্ছিল তখনই ভি এসে তাকে ধরে ফেলে। তখন তাদের দুজনের ভিতরে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। ওদিকে চ্যানন এখনো মেরিনকে খুঁজতেছিল। সে তাকে ভি এর সাথে দেখতে পায়। তখন ওখানে যেয়ে বলে, মেরিন তুমি ঠিক আছো তো? এটা শুনে ভি তো শকড হয়ে যায়। তুমি তাকে মেরিন বলে ডাকছো কেন? তার নাম তো নিরাম ফান। তখন মেরিন মনে মনে বলে, ভি যদি জানে আমি ফেক নেম দিয়ে জব করছি তখন সে আরো রেগে যাবে, এজন্য মিথ্যা বলে দেয়। বলে, মেরিন আমার নিক নেম। তারপর চ্যানন বলে, তুমি যদি মেরিনকে জব থেকে বাদ দিয়ে দাও তাহলে আমি তাকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিব। ভি বলে, তুমি একটা মেয়ের জন্য ভাইয়ের সাথে ঝগড়া করছো? চ্যানন বলে, আমি রুলস ফলো করছি। এরপর চ্যানন মেরিনকে বাসায় পৌঁছে দেয়। চ্যানন বলে, আমি ভি এর থেকে বয়সে অনেকটা বড় আর কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট সামলায়।
তারপরও দাদা ভি কে কোম্পানির অনার বানিয়ে রাখছে, এজন্য সে নিজেকে সুপারস্টার মনে করতেছে। তখন মেরিন স্মাইল করে বলে, আমার জানা মতে ভি তোমাকে এই কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট মানে। আমি নোটিস করেছি ভি অনার হয়েও তোমার অনুমতি না নিয়ে কোনোই ডিসিশন নেয় না। চ্যানন বলে, তাই নাকি? মেরিন বলে, হ্যাঁ। এরপর মেরিন চলে যায় আর দাঁড়িয়ে ভাবে ভি চ্যাননকে বলেছিল, ভাই তুমি একটা মেয়ের জন্য আমার সাথে ঝগড়া করছো। এজন্য বর্তমানে মেরিন বলে, মিস্টার ভি তুমি তোমার ভাইকে মনে হয় অনেক বেশি ভালোবাসো। ওদিকে দেখি চ্যানন বাসায় এসে দেখে ভি তার বাসায় আগে থেকেই বসে আছে, কারণ সে জানতে চায় কেন মেরিনের জন্য তার উপর রাগ দেখাচ্ছে। চ্যানন বলে, তুমিও তো প্রথম অনেক ভুল করছো, তোমাকে কি কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে? ভি বলে, আমি তো ওয়ানার, আমাকে কে বের করে দিবে? তখন চ্যানন রেগে যায় আর বলে, আমি তো ওয়ানার না, আমি যদি ভুল করি তাহলে আমাকেও কি বের করে দিবে? ভি বলে, ভাই তুমি সিরিয়াস হচ্ছ কেন মেরিনের জন্য? চ্যানন বলে, মেরিন যেমনই হোক না কেন কমসে কম সে তোমার মায়ের বানানো সিম চকলেটও তোমাকে খাওয়ায়। এটা শুনে ভি একটু রেগে যায়, বলে, তুমি এর ভিতর আমার মাকে টানছো কেন? তখন চ্যানন তার আওয়াজ নিচু করতে বলে। তখনই ওখানে চ্যাননের মা চলে আসে এবং সেও এসে ভিকে অনেক কথা শোনায়, বলে, তুমি ফেসলেস রোগের কারণে আমার চেহারা দেখতে পাচ্ছ না, এজন্য বুঝতে পারছো না আমি কতটা রেগে আছি। আরো বলে, তোমার তো মা নেই, এজন্য তুমি ভদ্রতা কোথা থেকে শিখবা? এটাতে ভি খুবই হার্ড হয়। চ্যানন এটা নোটিস করে আর তার মাকে সাথে করে নিয়ে যায়। ভি এর মন খুবই খারাপ হয়ে যায়। বেচারা এখানে শুধু চ্যাননের রাগ হওয়ার কারণটা জানতে এসেছিল আর তার মা তাকে কত কথা শুনিয়ে দিল। এরপরে দেখি চ্যাননের মা চ্যাননকে বলে, তুমি ভি এর সেক্রেটারিকে হাত করে নাও আর ভি কে কোনো হেল্প করো না, তাহলে ভি যখন কাজ সামলাতে পারবে না দাদা তোমাকে কোম্পানির অনার বানিয়ে দেবে। আর আমি আজ তানিয়ার সাথে কথা বলেছি, সে তোমার সাথে ইনভেস্ট করবে। জানো তো তানিয়া খুবই বড় লোকের মেয়ে, তার উপরে তার অনেক ধরাছড়া আছে। চ্যানন বলে, না মা, এসব করা ঠিক হবে না। তবে তাকে দেখে মনে হচ্ছিল চ্যানন আস্তে আস্তে ভি এর মতো বড় পজিশনে যেতে চাচ্ছে। এরপর মেরিনকে দেখি, সে বলে, জানি না কাল আমাকে মিস্টার ভি জব থেকে বাদ দিয়ে দেয় কিনা, এর জন্য সে একটা কেক বানিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করে। পরের দিন যখন সে কোম্পানিতে যায় তখন সে জানতে পারে আজ ভি কোম্পানিতে আসেনি। এরপর সে অফিসে বসে ভি এর আসার জন্য ওয়েট করতে থাকে, তবে ভি আসে না। তখনই ওখানে চ্যানন আসে আর বলে, কাল রাত্রে আমাদের দুজনের ভিতরে একটু ঝগড়া হয়েছিল, এজন্য মনে হয় ভি আসেনি। এটা শোনার পর মেরিন একটু উদাসীন হয়। তখন চ্যাননের পেটে শব্দ হয়। তখন চ্যানন বলে, আসলে আমি সকাল থেকে কিছুই খাইনি, এজন্য এমন হচ্ছে। তখন মেরিন চ্যাননকে ওই কেকটা খাইতে দেয় যেটা ভি এর জন্য এনেছিল। এটা খেয়ে চ্যাননের খুবই ভালো লাগে, কারণ মেরিনের রান্না খুবই ভালো ছিল। তখন মেরিন বলে, ভি কোথায় যেতে পারে? চ্যানন বলে, জানি না, আমি তাকে সব জায়গায় খুঁজেছি বাট পাইনি। এরপর মেরিন বলে, ভি একটা জায়গায় থাকতে পারে। এরপর সে ওখান থেকে চলে যায়। ওদিকে মেরিন খুঁজতে খুঁজতে ওই পার্কে চলে আসে আর ফাইনালি সে ভিকে পেয়ে যায়। সে ওই রাইডে বসেছিল যেটাতে সে ছোটকালে বসতো, কারণ তার মায়ের কথা খুবই মনে পড়তেছে। মেরিন এসে বলে, আমি ফাইনালি তোমাকে খুঁজে পেয়েছি। ভি সারপ্রাইজ হয়ে বলে, তুমি কিভাবে জানতে পারছো আমি এখানে? তুমি আমার শরীরে কোনো ট্র্যাকিং চিপ লাগিয়ে রাখোনি তো? এরপর মেরিনও তার সাথে রাইড করতে থাকে। তখন ভি আবারও বলে, তুমি কিভাবে জানতে পারছো আমি এখানে আছি? তখন মেরিন বলে, এটা আমারও সিক্রেট প্লেস, এখানে আমার অনেক স্মৃতি আছে। ভি বলে, আমাদের দুজনের চয়েস সেম, এজন্য বলে, ঠিক আছে, আমি তোমার জব থেকে বের করব না। এটা শুনে মেরিন তো খুবই খুশি। এরপর তারা দুজন বসেছিল। ভি বলে, আমি আমার মাকে শেষবার এখানে দেখেছিলাম। আমি আমার মাকে বলেছিলাম আমার জন্য কিছু সময় ওয়েট করতে, তবে সে আমার জন্য ওয়েট করেনি, আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ পর্যন্ত মাকে কোথাও পাইনি। মেরিন বলে, যদি তোমার মাকে ফিরে পাও তখন তুমি কি করবা? ভি বলে, এটা তো পসিবল না, তবে যদি পাই আমি আমার মাকে ওই রাইডে বসাবো আর বলবো আমি এখানে ওয়েট করছি। এটা বলে আমিও মাকে ছেড়ে চলে যাব, যেভাবে মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এটা শুনে মেরিনের চোখে পানি টলমল করতে থাকে। বুঝতে পারে ভি কতটা কষ্ট পাচ্ছে। তখন মেরিন চিল্লিয়া বলে, আমি তোমার সব অর্ডার ফলো করব এবং
আমি আর কখনোই কোনো ভুল করব না। ভি বলে চলো আইসক্রিম খাই। এটা শুনে মেরিন তো খুবই খুশি। তারা আইসক্রিম খাইতে খাইতে হাঁটছিল আর মেরিনকে বলে তুমি এই সিক্রেট প্লেজের ব্যাপারে কাউকে বললে তুমি জানো আমি কি করব? মেরিন বলে হ্যাঁ জানি, তুমি আমাকে জব থেকে বের করে দিবে। তারপর যখন আইসক্রিম দিয়ে মেরিনকে চেয়ার করতে যায় তখন তারা দুজনই একে অপরের খুবই ক্লোজে চলে আসে। এখানে আমার কাছে মেরিন আর ভি কে খুবই কিউট লাগে। ভি কারের ভিতরে বসেছিল। মেরিন ছুটতে ছুটতে এসে বলে সরি, আমার জন্য তোমাদের দুজনকে ওয়েট করতে হলো। ভি তখন বলে তোমার কোনো দোষ নেই, আসলে সব দোষ তোমার ছোট ছোট দুইটা পায়ের, সে দ্রুত চলতে পারে না। এরপর ভি ঘুমিয়ে পড়ে আর মেরিনের কাঁধে মাথা রেখে দেয়। তারপর মেরিন তার বাসার সামনে এসে নেমে বলে পরশুদিন দেখা হবে। ভি বলে কেন, কালকে কি? মেরিন বলে কাল তো ছুটির দিন। ভি বলে আমি কালকে তানিয়ার সাথে মিট করতে যাব, তুমিও চলে এসো। এটা বলে চলে যায়, আবারও ফিরে আসে আর বলে আমি জানি তুমি এই বয়সে আর লম্বা হবে না, তবে তুমি লম্বা হওয়ার জন্য প্লিজ কিছু করো, তোমার এমন হাইটের জন্য আমার ঘাড়ে ব্যথা হয়ে গেছে। এটা বলেই দ্রুত চলে যায়। মেরিন তখন খুবই ক্ষেপে যায়, কখনো আমার পা নিয়ে আবার কখনো হাইট নিয়ে উল্টাপাল্টা বলো কেন? পরের সিনে আমরা দেখি ভি তানিয়ার সাথে মিট করে যেখানে মেরিনও ছিল। মেরিনকে দেখে তানিয়ার খুবই জ্বলন হয়। এরপর ভি ফোনে কথা বলতে বাইরে যায়। তখন তানিয়া মেরিনকে বলে তুমি কি ভি এর সেক্রেটারি নাকি পালিত কর্তা, যে ছুটির দিনও তুমি তার ফিসু সাল্টেছো না? মেরিন বলে একটু ভেবে চিন্তে কথা বলেন, আমি এখানে আমার ইচ্ছায় আসিনি, আমি এখানে ভি এর অর্ডারে এসেছি। তানিয়া বলে আমার কথার জবাব দেওয়ার সাহস কিভাবে পাও? 2 টাকার গরিব মেয়ে, আমি চাইলেই এখনই জব থেকে তোমাকে বের করে দিতে পারি। ভি পিছনে দাঁড়িয়ে এসব কথা শুনছিল। তানিয়া বলে আজ পর্যন্ত তোমার মতো কোনো চাকর আমার সাথে কথা কাটাকাটি করেনি, আর তুমি নিজেকে কি ভাবছো? আসলে এটা দেখে বোঝা যাচ্ছে তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই বাজে। তখন মেরিন দাঁড়িয়ে যায় আর বলে তুমি ভি এর সাথে ডেট করো বা ফ্লার্ট করো, এটাতে আমার কোনো প্রবলেম নাই, আমি শুধুমাত্র তার অ্যাসিস্ট্যান্ট, আর তুমি জব বন্ধ করাইতে পারলে জব থেকে আমাকে বাদ দিয়ে দেখাও। আর রাগ করে ওখান থেকে চলে যায়। ভি আসে, বলে কি হয়েছে এখানে? তানিয়া বলে তোমার সেক্রেটারি আমাকে মুখে মুখে কথা বলছে, তোমাকে এই মেয়েটিকে আমাদের ডেটে আনা ঠিক হয়নি। ভি বলে আমার যেটা মনে চাই আমি সর্বদা সেটাই করি, আর মনে রাখো মেরিন কোনো নর্মাল মেয়ে না, আমার সেক্রেটারি, এই জন্য তোমার ভালো হবে দ্বিতীয়বার তার সাথে এমন ভাবে ব্যবহার না করা। এরপর ভি চলে যায় আর তানিয়া তাদেরকে ফলো করে। ভি মেরিনের নিকটে আসে। মেরিন বলে আমি জানি তুমি আমাকে জব থেকে বের করে দিতে এসেছো। ভি বলে না, তোমাকে এমন মানুষকে সাইজ করতে হলে আরো প্রফেশনাল হতে হবে, তাহলে কেউ তোমাকে কখনো অপমান করতে পারবে না। এরপর বলে আমি চাই না কেউ আমার সেক্রেটারিকে অপমান করুক, আসলে তারা জানে না তুমি কতটা গ্রেট। এটা শুনে তো মেরিন অবাক হয়ে যায়, আর তাদের দুজনকে এত ক্লোজে পিছন থেকে তানিয়া দেখে ফেলে, আর সে তো জেলাস হয়ে ফুলে বেলুন হয়ে যায়। ভি বলে তুমি নাকি কেক নিয়ে এসেছিলে, কই সে কেক? মেরিন তো ভয়ে ভয়ে বলে ওটা আমি আর চ্যানন মিলে খেয়ে ফেলেছি। চ্যানন বলে এটা করা একদমই ঠিক হয়নি, তুমি এখনই আমাকে কেক বানিয়ে দাও। এরপর তারা দুজন এখান থেকে চলে যায়। ওদিকে তানিয়া খুবই আপসেট, এজন্য সে চ্যাননকে ডাকে তার সাথে কথা বলার জন্য। তখন সে চ্যাননকে বলে ভি আর মেরিনের ভিতর কিছু একটা চলতেছে, এমনিতে সে কোনো মেয়েকে পাত্তাই দেয় না, তবে দেখো সে মেরিনের সাথে কতটা হ্যাপি। এটা শুনে চ্যানন মনে মনে ভাবে সত্যি কি তাদের ভিতর কিছু চলতেছে, আর চ্যানন তো মনে মনে মেরিনকে লাইক করতে শুরু করেছে, এজন্য তার মুড খারাপ হয়ে যায়। এরপর দেখি ভি মেরিনের সঙ্গে তার বাসায় এসেছে, কারণ মেরিন এখানেই কেক বানাবে। এখানে অন্ধকার ছিল, ভি লাইট অন করতে বলে। মেরিন বলে চুপ করো চুপ করো। তখনই হঠাৎই তারা একে অপরের উপরে পড়ে যায়। তারা খুবই ক্লোজে চলে আসে। হঠাৎ করে লাইট অন হয়ে যায় আর দাদি চিল্লাতে চিল্লাতে ওখানে চলে আসে, বলে তুমি কে, তুমি চোর নাকি? তখন মেরিনের মাও চলে আসে। দাদি তো ভিকে মারার জন্য তাড়িয়ে নিয়ে বেড়ায়। দাঁড়া, তুই মেরিনের সাথে কি করছিলি? ভি বলে আরে এমনটা না, আমি জন্মের ভালো মানুষ। আর মেরিন জোরে বলে ওঠে এটা আমার বস। এই কথা শুনে মেরিনের মা আর দাদি তো পুরাই শকড হয়ে যায়। ভি মেরিনের মা আর দাদিকে হাই হ্যালো করে, তবে ভি তাদের তিনজনেরই ফেস দেখতে পাচ্ছিল না। এরপর সিন
কাট হয় আর আমাদের ছোটকালের সিন দেখানো হয়। ভি এর মা পরে ওই পার্কে এসেছিল এবং ওখানে দাঁড়িয়ে অনেক কান্না করছিল। সে ভি এর ব্যাপারে ভেবে ভেবে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছিল। তখনই ছোট মেরিন এখানে আসে আর তাকে ক্যান্ডি দেয় যাতে করে সে কান্না না করে। তখন ভি এর মা ছোট মেরিনকে দেখে ভি মনে করে। মেরিনের মা ওখানে চলে আসে আর দেখে মহিলাটি অনেক পেরেশান আছে। তাকে অনেক জিজ্ঞাসা করা হয় আপনি কাকে খুঁজতেছেন আর কার সাথে এখানে এসেছেন। তবে ভি এর মা কিছুই বলতে পারে না। এরপর ভি এর মা যখন একটু স্বাভাবিক হয় তখন মেরিনের মাকে বলতেছিল আজ থেকে আমি এই চার্চে থাকবো। মেরিনের মা বলে আপনি এখানে কিভাবে থাকবেন? তখন সে বলে আমি সবকিছু অ্যাডজাস্ট করে নেব আর রিকোয়েস্ট করে বলছিল আপনি কখনো এই সিক্রেট ব্যাপারে কাউকে বলবেন না। তারপর তারা তিনজনই ভিতরে যায়। এরপর মেরিনের মা ভি এর মাকে বলে নিউজ পেপারে আপনাকে হারিয়ে যাওয়ার ব্যাপারে লেখা হয়েছে, আপনি কেন আপনার ছেলের সাথে থাকতে চান না? ভি এর মা বলে কারণ দিন দিন আমার স্মৃতিশক্তি মুছে যাচ্ছে, আমি মাঝে মধ্যে নিজেকেও চিনতে পারি না যে আমি কে। তাই আমি এমন অবস্থায় আমার ছেলের কাছে বোঝা হয়ে থাকতে চাই না, কারণ আমার ছেলে এখনো অনেক ছোট। তখন মেরিনের মা চুপ হয়ে যায়। বর্তমানে সিন দেখি মেরিনের মা মেরিনকে একটা পাশে নিয়ে বলে এটা কি ওই মহিলার ছেলে অর্থাৎ নিরামফানের? মেরিন বলে হ্যাঁ মা। তখন তার মা বলে যদি ভি জানতে পারে আমরা তার মাকে চিনি তাহলে তুমি বুঝতে পারছো কি হবে? তখন মেরিন বলে আমরা না বললে সে কখনোই জানতে পারবে না, সে কেক বানাতে এসেছে তারপরে চলে যাবে। কিচেনে আসার পর মেরিন বলে তুমি আমাকে কেক বানাতে হেল্প করো। প্রথমত ভি রাজি হয় না, পরে মেরিনের জোরাজোরিতে রাজি হয়ে যায়। সকালে সিন দেখে মেরিন ভি এর বানানো কেক নিয়ে ভি এর মায়ের নিকটে আসে। ভি এর মা মেরিনকে চিনতে পারে। আসলে তার হুট করে সবকিছু মনে পড়ে আবার হুট করে সবকিছু ভুলে যায়। ভি এর মা বলে আমি ভাবছিলাম তুমি আজ আসবে না। মেরিন বলে না না আসবো না কেনেন, আমি প্রতি সপ্তাহে তো আপনার নিকটে আসি। এরপর মেরিন ভি এর মাকে কেক খাওয়ায় আর বলে এটা আপনার ছেলে নিজের হাতে বানিয়েছে। এটা শুনে ভি এর মা সারপ্রাইজড হয়ে যায় আর খুবই কান্না করতে থাকে। পরে বলে তুমি কিভাবে জানো? তখন মেরিন বলে আমি ভি এর কোম্পানিতে জবের জন্য অনেকবার ট্রাই করছিলাম বাট হচ্ছিল না। তখন আমার নাম চেঞ্জ করে আমার নামের জায়গায় আপনার নাম রাখি। ভি নিরামফান নাম দেখতেই আমাকে জব দিয়ে দেয়। আর আপনি আমাকে যে কেক বানানো শিখিয়েছিলেন ওটা ভি কে খাওয়ানোর পর আমার জব পার্মানেন্ট হয়ে গেছে। এরপর ভি এর মা অনেক ইমোশনাল হয়ে মেরিনকে কত প্রশ্ন করে, ভি কেমন আছে, সে কত বড় হয়েছে, সে দেখতে কেমন হয়েছে, সবাই তাকে ভালোবাসে তো? প্রশ্নের কোনো সীমাই থাকে না তার কাছে। মেরিন বলে ভি খুবই ভালো আছে আর সে আপনাকে এখনো খুবই মিস করে। সে খুবই খুশি হয় ফাইনালি তার ছেলে সাকসেস বিজনেসম্যান হয়ে গেছে। মেরিনকে বলে তুমি লুকিয়ে লুকিয়ে ভি এর কিছু ফটো তুলে আনতে পারো, আমি দেখবো আমার ভি কত বড় হয়ে গেছে। মেরিন বলে অবশ্যই আনবো আর তাকে বলে সবসময় ভি কে স্মাইল করতে বলবে কারণ তার স্মাইল খুবই সুন্দর। এরপর যখনই সে তার ছেলের বানানো কেক খাচ্ছিল হঠাৎই সে সবকিছু ভুলে যায়। মেরিনকে বলে কে তুমি আর আমি কে আর এই কেকটা আমার হাতে কিভাবে এলো? তখনই মেরিন তাকে জড়িয়ে ধরে বলে ভয় পেন না, আমি খারাপ কেউ না, আপনার পরিচিত। এটার পর ভি এর মা একটু শান্ত হয়। পরের সিনে আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং দেখানো হয়। তার দাদা এই মিটিংটা রেখেছিল। সে জানতে চায় মিস মিথিলি তাদের সাথে ইনভেস্ট করতে চাচ্ছে না কেন। তখন চ্যাননের মা পরিষ্কার বলে দেয় ভি এর নতুন অ্যাসিস্ট্যান্টের জন্য, কারণ তার ভুলের কারণে সে পার্টিতে খুবই রেগে গেছিল। এটাতে দাদা খুবই রাগ দেখাতে থাকে। তবে ভি তাকে বলে দ্বিতীয়বার আমার সেক্রেটারির সাইড থেকে এমন ভুল হবে না। দাদা একটু শান্ত হয় আর বলে জলদি করে নতুন ইনভেস্টর খোঁজো। তখন চ্যাননের মা দাদাকে বলে এই কাজটা চ্যাননকেও দিলে কেমন হয়? দাদা তখন বলে ঠিক আছে, দুজনই ইনভেস্টর খুঁজো, দেখি কে আগে ইনভেস্টর খুঁজে পায়। এরপর তারা সবাই উঠে চলে যায়। তবে চ্যাননের মা মেরিনের কার্ড দেখে বলে তুমি নিরামফান নাম কোথায় পাইছো, কে রাখছে তোমার এই নাম? মেরিন তো ভয় পেয়ে যায়, কি বলবে সে এখন। চ্যানন এসে বলে মা তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? এরপর মেরিন চলে যায়। তবে তার মা বলে এই মেয়েটির নাম সেম ভি এর মায়ের নামের মতো কিভাবে? এজন্য চ্যাননকে মেরিনের ব্যাপারে খোঁজ নিতে বলে। ওদিকে ভি বলে আমার আন্টি আমাকে সবসময় অপমান করে কেন, এজন্য আমার কাজ করতে একটু ইচ্ছা করতেছে না। মেরিন বলে চলো বাইরে থেকে ঘুরে আসি, মুড ঠিক হয়ে যাবে। ভি বলে ঠিক বলছো, তবে আমরা এমন জায়গায় যাব যেখানে নেচার আছে। আমাদের টার্গেট ইনভেস্টর খোঁজা।
আমরা ওখানেই ইনভেস্টর পেতে পারি। মেরিন বলে কিভাবে? তখন ভি তাকে বিগনয় নামের একটা ইনভেস্টরের ব্যাপারে বলে ওই লোকটিকে মনস্টার অফ ইনভেস্টমেন্ট বলা হয়, অর্থাৎ বিগনয় মিস মিথিলির থেকেও অনেক বড় ইনভেস্টর। যদি আমরা তাকে পেয়ে যাই তাহলে আমরা এই কম্পিটিশনে জিতে যাব, তবে তাকে খুঁজে পাওয়া মুশকিল। এজন্য আমরা ডিটেলস বের করে এমন জায়গায় যাব যেখানে নেচারের খুবই ক্লোজ এবং তার ফেভারিট। এটা শুনে মিরেন ডিটেলস বের করতে দৌড় দেয়, তবে ভি তার হাত ধরে নেয় আর বলে আমি তো তোমার সাথে, এজন্য একসাথে যাই। তখনই ওখানে চ্যানন চলে আসে আর তাদের দুজনকে হাত ধরে রাখতে দেখে খুবই জেলাস হয়। চ্যানন বলে সেক্রেটারির এমন ভাবে হাত ধরা ঠিক না। ভি বলে কেন, তোমার কি জেলাস হচ্ছে? তখন মেরিন হাত ছড়ায় নেয় আর বলে মজা করো না। ভি বলে ওকে আমি সিরিয়াস, আমি এই কম্পিটিশন স্টার্ট করার জন্য রেডি, আমি দেখাতে চাই আমি কোনো লুজার না। চ্যানন বলে আমিও রেডি। এরপর মেরিন আর ভি ফেমাস ইনভেস্টর বিগনয়কে খুঁজতে থাকে। সে কারোর সাথে মিট করে না, অনেক সিম্পল থাকে আর তাকে দেখে বোঝা যায় না সে একটা ইনভেস্টর। খুঁজতে খুঁজতে তারা পেয়েও যায়। ভি লোকটিকে পটানোর বহু ট্রাই করে, তবে কিছুতেই পটাতে পারে না। এরপরও ভি বিগনয়ের পিছু ছাড়ে না, তাকে রাজি করানোর জন্য সে যা করে তার সাথে সেম করে। চ্যানন হাঁপিয়ে যায়, তবে কোনোই লাভ হয় না। তারা যখন ব্যর্থ হয়ে বসে থাকে তখনই ওখানে বিগনয় চলে আসে আর বলে আমি তোমাদের সাথে ডিল করার জন্য রেডি আছি। আর আঙ্কেল ইন্স্যুরেন্স পেপার চায়। আঙ্কেল মনে করছিল তারা দুজন ইন্স্যুরেন্সওয়ালা। তখনই ভিয়ের ঝটকা লাগে আর বলে চাচা আপনার নাম কি? চাচা বলে আমার নাম নয়। এটা শুনে ভি বেচারের মাথা ঘুরে যায়, এর মানে তারা ভুল লোকের পিছু দৌড়াইছে। তারা বিগনয়কে খুঁজতে যেয়ে শুধুমাত্র নয়কে খুঁজে পেয়েছে। ওদিকে চ্যানন তার বান্ধবীকে পাম্পটি মেরে তানিয়াকে এই ডিলের জন্য রাজি করায়, বলে তুমি যদি এই ডিলটা নাও তাহলে ভি এর কলেজে থাকতে পারবে। এটাতে তানিয়াও রাজি হয়ে যায়। ওদিকে ভি খুবই চিন্তিত ছিল, বলে আমি যদি ফেস দেখতে পেতাম হয়তো আমি এমন প্রবলেমে পড়তাম না। তানিয়া চ্যাননকে ভিডিও কল করে ডিলের ব্যাপারে কথা বলার জন্য। চ্যানন সবকিছু খুলে ফেলে, শার্ট। তানিয়া চিল্লিয়ে বলে এসব কি করতেছ? চ্যানন বলে আমার প্রতি তোমার কোনো ইন্টারেস্ট নেই, তোমার ইন্টারেস্ট তো বিয়ের প্রতি, এই জন্য আমি শার্ট খুললে প্রবলেম কোথায়? তানিয়া বলে ওকে তুমি জলদি করে পেপার নিয়ে আসো এবং আমার থেকে সাইন করায় নাও, না হলে আমার মত কখন বদলে যাবে আমি নিজেও জানি না। ভি বলে ওকে মিস, আমি আসতেছি। ওদিকে চ্যাননের মা কাউকে দিয়ে ভিয়ের মায়ের খোঁজ লাগাতে বলে। মেরিন যখন তার সেই পুরানো বুড়ি কাস্টমারকে খাবার দিতে আসে তখন সে জানতে পারে সে কোথাও যাচ্ছে। তখনই দামি একটা কার চলে আসে তাকে নিতে এবং একটা লোক বের হয়ে এসে তাকে খুবই রেসপেক্ট দেয়। মনে হচ্ছিল বুড়ি তার পরিচয় গোপন করে এখানে সিম্পল ভাবে থাকে। তখন মেরিন ওই লোকটিকে বলতে শুনে আমি বিগনয়কে এখনই নিয়ে আসতেছি। মেরিন তো অবাক হয়ে যায়, এটাই তাহলে বিগনয় যাকে আমরা এত খুঁজতেছি? মেরিন এটা জানতে পেরে খুবই অবাক হয়ে যায় এবং দৌড়ে যেয়ে কার থামায়, বলে আমার বস আপনাকে খুঁজতেছে কারণ তার একটা ইনভেস্টরের প্রয়োজন। তবে বুড়ি মেরিনের কথায় কোনো গুরুত্বই দেয় না। যখন সে চলে যাচ্ছিল মেরিন চিল্লিয়ে ওই অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতে শুরু করে, বলে এটা একটা হেলথ কেয়ার অ্যাপস যাদের কেউই থাকে না তাদের জন্য। এটির সাহায্যে ব্লাড প্রেশার চেক করা যায়, মিল্কের ক্যালারি চেক করা যায়, ব্লাড সুগারও চেক করা যায়। এসব শুনে বুড়িটা গাড়ি থামায় আর শেষমেশ ভিয়ের সাথে 2 দিন পরে দেখা করবে, তবে শুধুমাত্র 15 মিনিটের জন্য। এটা শুনে তো মেরিন খুবই খুশি এবং ভি যখন এটা শুনে তখন সে অনেক অবাক হয় এবং খুশিও হয়। খুশির ঠেলায় সে বলে এবার তুমি আমাকে হট চকলেট বানায় দাও। পরের সিনে দেখি মেরিন কাজ করতে করতে ঘুমাই গেছিল। তাকে দেখে ভি বলে আমি যদি তোমার হাসি মুখটা দেখতে পেতাম। এরপর ওখান থেকে চলে যায়। মেরিন ভি এর কথা শুনে ফেলছিল, তবে সে সেটা বুঝতে পারে না। আসলে মেরিন এটা জানে না যে ভি মানুষের ফেস দেখতে পায় না। 2 দিন পর তারা বিগনয়ের সাথে মিট করতে যায়, যেখানে মেরিন বুড়ির জন্য ব্রাউনিজ নিয়ে আসে। বুড়ি বলে ও আচ্ছা, আমাকে পটানোর জন্য মিষ্টি নিয়ে আসছো? মেরিন বলে না না, এমনি খালি হাতে আসতে কেমন লাগে এজন্য। বুড়ি বলে তোমাদের অলরেডি কিন্তু 1 মিনিট শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি মিটিং শুরু করো। এটা শুনে ভি ওই অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলতে শুরু করে, বলে অ্যাপসটা আমি ডিসেবল লোকদের জন্য বানিয়েছি। বুড়ি বলে তুমি অ্যাপসটা বানিয়েছো, তবে তুমি শিওর যে এটাতে ডিসেবল লোকদের লাভ হবে? এটা শুনে ভি চুপ হয়ে যায়। তখন বুড়ি চলে যাচ্ছিল, বলে আমি এটাতে ইনভেস্ট করতে চাই না। তখন মেরিন বলে এমন ভাবে আপনি যেতে পারেন না, আপনি তো 15 মিনিটের প্রমিস করছিলেন। এই কথা শুনে বুড়ি থেমে যায়। ভি আবারও ওই
এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলে আমি একটা ডিসেবল লোককে চিনি, তাকে ভেবে এই অ্যাপসটা বানিয়েছি। তখন বুড়ি বলে তুমি একটা ইয়াং ছেলে, তুমি এসব বুঝবে না। যখন একটা মানুষের বয়স বেড়ে যায় তখন তার প্রতিটা অঙ্গের শক্তি কমে আসে, তার দৃষ্টিশক্তিও কমে যায়। তুমি এখন ইয়ং, তুমি এসব এক্সপিরিয়েন্স করতে পারবে না। এই কারণে আমি ইনভেস্ট করার জন্য একটু প্রস্তুত নই। যখন সে এখান থেকে চলে যাচ্ছিল তখন ভি জোরে বলে ওঠে, কারণ আমি নিজে একটা ডিসেবল পারসন, এজন্য আমি এই অ্যাপসটা বুঝেই বানিয়েছি। আমি বহু বছর ধরে কারণ মুখ দেখতে পাই না, যখন থেকে আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এটা শুনে বুড়ি থেমে যায়, আর ম্যারিন পুরাই অবাক হয়ে ভিয়ের দিকে তাকিয়ে থাকে। বলে আমি মানুষকে তার কাপড়, আওয়াজ এবং তার বডি দেখে চিনি, তবে ফেস দেখতে পাই না। এজন্য বুঝতেই পারি না আমার সামনের লোকটা আমাকে দেখে খুশি হচ্ছে নাকি রেগে আছে। ম্যারিন এসব শুনে খুবই ইমোশনাল হয়ে যায়। বুড়ি বলে ম্যারিন তুমি এই ব্যাপারে জানতে? ভি বলে না, একমাত্র আমার ফ্যামিলি ব্যতীত আর কেউই জানে না। এজন্য এই অ্যাপসটা বানিয়েছি যাতে করে আমি এটা ইউজ করতে পারি এবং আমার মতো লোক এটা ইউজ করতে পারে, কারণ আমি জানি কষ্ট লুকিয়ে বেঁচে থাকাটা কেমন। এসব শুনে মেরিন খুবই কান্না করতে থাকে। তখন ভি মেরিনের ফেস টাচ করে বলে কান্না করলে তোমার ফেস ঠান্ডা হয়ে যায়, আর আমি তোমার ঠান্ডা ফেস লাইক করি না, এজন্য তুমি কান্না করো না। মেরিন কান্না করতে করতে বলে আমি বুঝতে পারছি, এজন্য কেউ তোমার নিকটে আসলে আমাকে তার নাম তোমাকে বলে দিতে হতো, কারণ তুমি তাকে চিনতেই পারতে না। ভি মেরিনকে খুবই কষ্টে শান্ত করায়। পরে বিঘ্নয় অ্যাপ্লিকেশন ফাইল নিয়ে বলে আমার ভালো লাগলে আমি নিজেই ফোন করব। এটাতে ভি অনেকটা খুশি হয়। এরপর মেরিন প্রমিস করে আমি সর্বদা তোমাকে কেয়ার করব। ভি স্মাইল করে, এরপর ভি চলে যায়। মেরিন দাঁড়িয়ে ভাবে তার ফেস ব্লাইন্ডনেস তার মা চলে যাওয়ার কারণে হয়েছে। এরপর মেরিন বাসায় আসে। মেরিনের মা বলে তুমি ভিয়ের মায়ের নাম ইউজ করে তার কোম্পানিতে জব করছো, এই জন্য ভেবে দেখো ভি যদি এটা জেনে যায় তখন কি হবে। এটা বাদ দাও, সে যদি জানতে পারে তুমি তার মাকে চেনো এবং কোথায় আছে এটাও জানতে, তাহলে কি হবে? এজন্য তুমি জলদি করে এই জবটা ছেড়ে দাও। মেরিন বলে তুমি ঠিক বলেছো মা, আমি জলদি করে জবটা ছেড়ে দেব। এরপর মেরিনের মা মেরিনকে বলে তুমি তোমার বসকে লাইক করো নাকি? মেরিন বলে আরে না, সে হলো কোটিপতি, তার তুলনায় আমি তার কাছে কিছুই না। পরের দিন মেরিন কোম্পানিতে যায় আর ভি কে একটা টুলস দেখায়, আর এটা দিয়ে সে ভি কে হেল্প করতে চায়। ভি খেপে যায়, আরে এটা তো ডগ টুলস, তুমি কি আমাকে ডগ মনে করো? মেরিন বলে আরে না না, এটা দিয়ে আমি সিগন্যাল দিয়ে তোমাকে হেল্প করতে পারি। আসলে গাইস ডগ টুল মনে হয় এমন একটা ডিভাইস যেটাতে খুবই সূক্ষ্ম আওয়াজ হয়, যেটা একদম কাছের লোক ছাড়া শুনতে পায় না। আমি সঠিক জানি না, তুমি জানলে কমেন্ট বক্সে বলো তো। মেরিন বলে বিজনেসে হেসে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য কেউ যখন তোমাকে দেখে স্মাইল করে কথা বলবে তখন আমি একবার এই টুলস প্রেস করব, আর এটার আওয়াজ শুনে তুমি স্মাইল করবা। ভি বলে যদি 2 বার আওয়াজ করো তাহলে? মেরিন বলে বুঝে নিবে তোমাকে স্মাইল করা যাবে না। ভি বলে তাহলে তো তোমার উপর আমার অভ্যাস হয়ে যাবে। মেরিন বলে না না, আমি যখন জব ছেড়ে চলে যাব আমার জায়গায় যে আসবে আমি তাকে সব শিখিয়ে দিয়ে যাব, এটাও শিখিয়ে দিব হট চকলেট কিভাবে বানাতে হয়। এটা শুনে ভি বলে আমি তো তোমাকে জব থেকেই বের করব না, তুমি আমার পার্মানেন্ট সেক্রেটারি, আর যদি তুমি ভেগে যাওয়ার কথা চিন্তা করো তাহলে কিন্তু। এটা শুনে মেরিন তো ভির দিকে তাকিয়েই থাকে। এরপর দেখি মেরিন ভি কে নিয়ে কোম্পানির সমস্ত ডিপার্টমেন্টে যায় এবং যেখানে হাসতে হবে সেখানে টোল প্রেস করে। ভি এর হাসি দেখে সবাই খুবই অবাক হয়, কারণ তারা আগে কখনো ভি এর স্মাইল দেখেনি। ওদিকে চ্যানন আর তার সেক্রেটারিও এটা দেখে শকড হয়। তখন তানিয়া ওখানে চলে আসে, আর যখন ভি কে দেখে তার নিকটে আসে। মেরিন বলে মিস তানিয়া আসতেছে, স্মাইল করো। তবে ভি তানিয়াকে দেখে স্মাইল করেই না, কারণ সে যে তানিয়াকে একটু লাইক করে না। তানিয়া বলে আমি ভি এর ইনভেস্টর হয়ে এখানে এসেছি, তোমার ইনভেস্টর কে? যেই হোক না কেন আমার থেকে উপরে উঠতে পারবে না। ভি বলে সেটা সময় আসলে বোঝা যাবে, এবং আমি এটার সমস্ত ক্রেডিট মেরিনকে দেব, কারণ মেরিন আমাকে বহু হেল্প করেছে। তখন মেরিনের হাত ধরে ওখান থেকে নিয়ে যায়। এটা দেখে তানিয়া তো পুরাই আগুন হয়ে যায়। এজন্য চ্যাননকে বলে ইনভেস্টে যত টাকা লাগে আমি দেব, তবে প্রথমে তুমি মেরিনকে জব থেকে বের করো। এটা বলে রাগ করে ওখান থেকে চলে যায়। পরে দেখি মেরিন ভি কে বলে 3 দিন হয়ে গেল বিঘ্নয় কল করলো না এখনো, কালকে ইনভেস্টমেন্টের দিন, এজন্য কল করবা? ভি মানা করে দেয়, কারণ সে অলরেডি বিঘ্নয়কে কল করেছে, তবে সে কোনো রেসপন্স দেয়নি। এটা শুনে মেরিন খুবই চিন্তিত হয়। পরের সিনে দেখি মিটিং শুরু হয়, সবাই চলে আসে।
দাদা বলে তোমাদের ইনভেস্টর কোথায়? চ্যানন তানিয়াকে সবার সামনে ইন্ট্রোডিউস করায়, বলে এটাই আমার ইনভেস্টর। তবে ভি হার মেনে গিয়েছিল। এজন্য চ্যাননের মা বলে দেখেছো, চ্যাননের হেল্প ব্যতীত তোমার কোনো কিছু করার যোগ্যতাই নেই। ভি তার দাদাকে বলে আমি শীঘ্রই কাউকে খুঁজে বের করব। তানিয়া বলে তুমি চাইলে আমি তোমার অ্যাপসে ইনভেস্ট করতে পারি। ভি পরিষ্কার মানা করে দেয়। তখনই ওখানে এন্ট্রি হয় বিঘ্নয়ের। বলে সরি, লেট করে ফেলছি, আসলে আমি হসপিটালে গিয়েছিলাম। সবাই মনে করে এই বুড়িটা আবার কে। একটা মেয়ে এসে বলে এই মহিলাটি নিজে নিজে ভিতরে চলে এসেছে, আমি তাকে মানা করার পরও। দাদা তো বিঘ্নয়কে চেনে, এজন্য বলে তাকে আসতে দাও। মেরিন বিঘ্নয়কে সাথে নিয়ে বসায়। তখন ভি তাকে সবার সামনে ইন্ট্রোডিউস করায়, বলে এনার নাম বিঘ্নয়, মনস্টার অফ ইনভেস্টমেন্ট। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, সত্যি এটা সেই বিঘ্নয়। সবাই শকড হয়ে ভাবে ভি তাকে কিভাবে খুঁজে বের করলো। বিঘ্নয় বলে আমি ভিয়ের দাদার সাথে পার্সোনাল ভাবে কথা বলতে চাই, এজন্য সবাই প্লিজ এখান থেকে চলে যাও। এটা শুনে সবাই চলে যায়, তবে চ্যাননের মা বসেছিল, এজন্য বিঘ্নয় তার দিকে তাকায়। তখন সে ওখান থেকে চলে যায়। চ্যানন বলে তুমি তো সত্যি বিঘ্নয়কে খুঁজে বের করেছো। ভি বলে আমি না, এটা মেরিন করেছে, এজন্য এটার সমস্ত ক্রেডিট মেরিনের। গাইজ, ভিডিওটা দেখতে দেখতে লাইক বাটনে একটু প্রেস করে দিও। তখন তানিয়া তাকে বলে তুমি এই 2 দিন আসা মেয়েটিকে তোমার নিজের ক্রেডিট তাকে কিভাবে দিয়ে দিচ্ছ? তুমি কি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানো? এটা শুনে ভি তানিয়াকে চুপ করতে বলে, কিন্তু তানিয়া চুপ হয় না। তাকে বলে তুমি সেক্রেটারি নাকি চাকর? এরপর সে ম্যারিনের নিকটে যায় এবং বলে তুমি তাদের 2 ভাইয়ের ভিতরে কোন ভাইকে ফাঁসাতে চাও, বড় ভাইকে নাকি ছোট ভাইকে? এটাতে ভি প্রচন্ড রেগে যায় এবং তানিয়াকে বলে তুমি কথা ভেবে চিনতে বলো। এর ভিতরে ওখানে দাদা চলে আসে এবং চ্যানন আর ভি কে ভিতরে আসতে বলে। এরপর তারা দুজন ভিতরে যায়। তারা ভিতরে যাওয়ার পর তানিয়া মেরিনকে ওয়ার্নিং দেয়, বলে তুমি যত দ্রুত সম্ভব এই কোম্পানি থেকে চলে যাও, না হয় তোমার সাথে কিন্তু খুবই খারাপ হবে। এটা বলে তানিয়া এখান থেকে চলে যায়। এরপর আমরা মিটিং এর সিন দেখি, যেখানে দাদা বলে বিঘ্নয় তোমাদের দুজনেরই অ্যাপসে ইনভেস্ট করতে চায় এবং তানিয়াকে আমরা অন্য একটা প্রজেক্ট দিয়ে দেব। তবে চ্যানন কোনো রিপ্লাই দেয় না। এখানে সে একটু আপসেট ছিল। বিঘ্নয় বলে ভি খুবই ট্যালেন্টেড এবং তাকে বলে তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমার কাছ থেকে সলিউশন বের করে নিয়ে যাও। এখানে বিঘ্নয় চ্যাননকে প্রশংসা করে না, এই জন্য সে এখান থেকে রাগ করে উঠে চলে যায়। আর চ্যাননের উদাসীন দেখে ভি এর কাছেও একটু খারাপ লাগে। ওদিকে চ্যানন তার অফিসে ছিল আর ওখানে সে বলে আমি যেইভাবে হোক মেরিনকে তোমার থেকে ছিনিয়ে নিব। পরের সিনে আমরা দেখি মেরিন কাজ করতে করতে ঘুমায় গেছিল। ভি যখন মেরিনের নিকটে যেয়ে বসে তখন মেরিন ভি এর কাঁধে ঢুলে পড়ে। ভি বুঝতে পারছিল না এখন সে কি করবে। তখনই এক আন্টি ওখানে আসে। এটা দেখে ভি মেরিনকে জোরে ধাক্কা মেরে দেয়। মেরিন তো রেগে যায়, তুমি আমাকে ধাক্কা মারলা কেন? আন্টি ওখানে লাইট অফ করতে এসেছিল, এজন্য ভি বলে আমি যাওয়ার আগে সমস্ত লাইট অফ করে যাব, আপনি এখান থেকে চলে যান। এরপর আর কি হবে, তারা দুজন টম এন্ড জেরির মতো ঝগড়া করতে থাকে। তারা যখন বাইরে আসে তারা ওখানে চ্যাননকে দেখে, বলে তোমরা দুজন কি একসাথে ঘুমাইছিলা? তখন মেরিন জলদি করে বলে না না, এমনটা না, আসলে আমরা কাজ করতে করতে ঘুমাই গেছিলাম। এটা শুনে চ্যানন তো একটু রিল্যাক্স হয়, কারণ সে অন্য কিছু মনে করছিল। এরপর আমরা দেখি একটা আননোন পারসন মেরিনের সমস্ত ডিটেলস বের করে নিছে। পরের দিন মেরিন যখন ট্যাক্সি নিয়ে চার্চে যাচ্ছিল তখন ওই লোকটা তাকে ফলো করতে থাকে। মেরিন চার্চে এসে ভিয়ের মায়ের সাথে কথা বলতে থাকে এবং ভিয়ের পিকচার দেখায়। এটা দেখে ভিয়ের মা অনেক খুশি হয়, কিন্তু মেরিন যখন বলে আমি আর কখনোই পিকচার তুলতে পারবো না, কারণ আমি ভিয়ের অফিসের জব ছেড়ে দিতে যাচ্ছি। এটা শুনে ভিয়ের মায়ের মন অনেক খারাপ হয়ে যায়। ভিয়ের মা বলে প্লিজ তুমি এমনটা করো না, কারণ সে খুবই একা হয়ে যাবে। প্রথমে আমি তাকে ছেড়ে চলে গিয়েছিলাম, এখন তুমিও যদি তাকে ছেড়ে চলে যাও তাহলে সে অনেক কষ্ট পাবে। এটা শুনে মেরিন চুপ হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে আমাদের শুরুটা মিথ্যা দিয়ে হয়েছিল, এজন্য আমাকে ওই জবটা ছাড়তেই হবে। তখনই আমরা দেখি যে মেরিনকে ফলো করছিল সে চুপি চুপি মেরিন এবং ভিয়ের মায়ের ফটো তুলে নেয় এবং ওই ফটোগুলো ডাইরেক্ট চ্যাননের মাকে এনে দেখায়। এটা দেখে তো চ্যাননের মা সারপ্রাইজড হয়ে যায়। মেরিন তাহলে ভিয়ের মাকে চেনে, এজন্য বলে এই পিকচারটা আমি সঠিক সময় ইউজ করব। এরপর আমাদের দেখানো হয় চ্যানন আর ভি একটা মিটিং এসেছিল। সেখানে চ্যানন ভিয়ের মা বাবাকে নিয়ে অনেক খোঁটা দিতে থাকে আর বলে মেরিন তো তোমার ব্যাপারে কিছুই জানে না। তখন ভিয়েরও রাগ হয়ে যায় এবং সে জোর গলায় বলে মেরিন আমার ব্যাপারে সবকিছু জানে, সে এটাও জানে যে আমার ফেসলেস রোগ আছে। চ্যানন বলে আওয়াজ নিচু করে কথা বলো, এই কোম্পানি তুমি নিজের যোগ্যতায় পাওনি,
তবে দেখে নিও এসব কিছু তোমার জলদি ধ্বংস হয়ে যাবে। এটা বলে ওখান থেকে চলে যায়। এই সময় ভি খুবই আপসেট ছিল, এজন্য মেরিন তাকে শান্ত করানোর চেষ্টা করে। তখন ভি তাকে উল্টা ঝাড়ি দিয়ে দেয়, বলে তোমার নিকটে তোমার দাদি এবং তোমার মা আছে, এজন্য তুমি আমার কষ্ট কখনোই বুঝতে পারবে না। ভি এর রাগ দেখে মেরিন অনেকটা ভয় পেয়ে যায়, তবে ফেসলেসের কারণে ভি তার এক্সপ্রেশন বুঝতে পারে না। এরপর মেরিন এখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি মেরিন খুবই কান্না করতে থাকে, বলে ভি তার মায়ের জন্য কত কষ্টে আছে, কিন্তু আমি সবকিছু জেনেও তাকে বলতে পারছি না যে আমি তার মা কোথায় আছে এটা জানি। তখনই ভি ওখানে আসে। সে মেরিনের ফেস টাচ করে বুঝতে পারে মেরিন এখন কান্না করছে, এজন্য তাকে সরি বলে তোমার উপরে রাগ দেখানো আমার ঠিক হয়নি, তুমি কিছু মনে করো না, এবারের মতন আমাকে ক্ষমা করে দাও, আমি আর দ্বিতীয়বার এমন কাজ কখনোই করব না। এরপর সে মেরিনের মুড ভালো বানানোর জন্য ওই পার্কে নিয়ে যায়। আর আজকের দিনটা আমরা এত এনজয় করব, মনে করো আজকে আমাদের শেষ দিন। এটা শুনে মেরিন কিছু একটা ভাবে, এরপর বলে হ্যাঁ আজকে আমরা লাস্ট দিন মনে করে অনেক এনজয় করব। তারা দুজন বহু এনজয় করে। এরপর তারা দুজন স্কারি হাউসে যায় এবং ওখানে যেয়ে মেরিন তো খুবই ভয় পেয়ে যায়, তবে ভি ভয় পায় না, কারণ সে তো ভূতের ফেস দেখতে পাচ্ছিল না। মেরিন ভি কে জোর করে এখান থেকে নিয়ে যায়। এরপর ভি ওই রাইডে বসে যেটাতে সে ছোটবেলায় বসতো। ফাইনালি ভি মেরিনকে তার মনের কথা বলতে শুরু করে, বলে আমি তো হাসতেই ভুলে গিয়েছিলাম, কিন্তু যখন থেকে তুমি আমার লাইফে এসেছো তখন থেকে আমি আমার লাইফটা ভালো মতো এনজয় করতে পারছি। আমি এখন খুবই হাসতে জানি, এজন্য তুমি কি আমার লাইফ পার্টনার হবে? ভি পেছনে তাকিয়ে দেখে মেরিন এখানে নাই। সে মেরিনকে খুঁজতে মেরিনকে একটা জায়গায় পেয়ে যায়। তখনই আমাদের দেখানো হয় ভি যখন এসব কথা বলছিল তখন মেরিন তার ভিডিও করছিল। ভিডিও করতে করতে সে এখান থেকে নিচে পড়ে গিয়েছিল। ভি তাকে পেয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। ভি বলে তুমি তো আমার সব কথা শুনতে পাওনি, তুমি যদি আমার সব কথা শুনতে পাইতে তাহলে তোমার প্রমোশন হয়ে যেত। এর মানে সে বোঝাতে চেয়েছে মেরিন তার সেক্রেটারি থেকে গার্লফ্রেন্ড হয়ে যেত। এরপর ভি মেরিনকে তার বাসায় পৌঁছে দেয়। পরের দিনে সিন দেখি মেরিন এখনো পর্যন্ত অফিসে আসেনি এবং তার ফোন বন্ধ দেখাচ্ছে, এজন্য ভি খুবই চিন্তিত হয়। যখন সে কিচেনে যায় তখন দেখে ওখানে হট চকলেট বানানোর রেসিপি লেখা আছে। এটা দেখে ভি খুবই চিন্তিত হয়ে যায়, কারণ মেরিন একবার তাকে বলেছিল আমি যখন এই কোম্পানি ছেড়ে চলে যাব তখন হট চকলেট বানানোর রেসিপি তোমাকে শিখিয়ে দিয়ে যাব। এরপর সে চ্যাননের সেক্রেটারির কাছে ছুটে যায় এবং বলে তোমার সাথে মেরিনের কোনো কথা হয়েছিল? তখন সে বলে না তো। চ্যানন বলে কেন, কি হয়েছে? এরপর ভি চ্যাননকে সবকিছু বলে। এটা শুনে চ্যানন ও ভি এর সাথে মেরিনকে খুঁজতে বের হয়। প্রথমে তারা দুজন কাউন্টারে আসে এবং এখানে তারা জানতে পারে মেরিন অলরেডি রিজাইন লেটার দিয়ে গেছে। এই ব্যাপারে তারা তিনজন ডিসকাস করছিল। চ্যাননের সেক্রেটারি বলে আমি তার বাসায় ফোন করছিলাম, তবে মেরিন নাকি সকালে অফিসে আসার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিল। তখন ভি বলে আমি মেরিনের ফেভারিট জায়গায় যেয়ে খুঁজে আসি পাই কিনা। ওদিকে চ্যাননও খুবই উদাসীন হয়ে যায়, সেও মেরিনকে খুঁজতে থাকে, কারণ আমরা জানি চ্যানন মেরিনকে মনে মনে লাইক করে। ভি মেরিনের সমস্ত ফেভারিট জায়গা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে মেরিনকে পায় না। এমনকি সে বিঘ্নয়ের বাসায়ও আসে। বিঘ্নয় বলে না, মেরিন তো আমার বাসায় আসেনি। তবে বিঘ্নয় তাকে একটা আইডিয়া দেয়, বলে তুমি মাথা খাটিয়ে দেখো মেরিন কখনো তোমাকে তার সিক্রেট প্লেসের ব্যাপারে বলছে কিনা। তখনই ভি এর একটা জায়গার কথা মনে পড়ে। ওদিকে চ্যাননও মেরিনকে খুঁজতেছিল। তখনই চ্যাননেরও একটা জায়গার কথা মনে পড়ে। এজন্য দুইজন দুই দিকে ফুল স্পিডে মেরিনকে খুঁজতে বের হয়। মেরিনের মন খারাপ হলে কখনো কখনো সে কোম্পানির ছাদের উপরে আসতো, তবে চ্যানন এবারে সে এখানে তাকে পায় না। এজন্য সে অনেকটা উদাসীন হয়ে দাঁড়িয়ে থাকে। তবে ভি যে জায়গাটিতে মেরিনকে খুঁজতে যায় সেখানে সে মেরিনকে পেয়ে যায়। ভিকে দেখে তো মেরিন পুরাই শকড হয়ে যায়, আমি যে এখানে আছি সে কিভাবে জানলো। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মেরিন একদিন এই জায়গার ব্যাপারে ভিকে বলেছিল। ভি মেরিনকে বলে তুমি তো জানো আমি আগেও একবার এমন সিচুয়েশন ফেস করেছি, আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। এসব জানার পরেও তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো? আমি যদি তোমাকে খুঁজে না পেতাম তাহলে আমার মুখের হাসিটা চিরজীবনের জন্য হারিয়ে যেত। এসব শুনে মেরিনও অনেক ইমোশনাল হয়ে যায় যে ভি আমাকে কতটা কেয়ার করে। এজন্য মেরিন ডাইরেক্ট ভিকে জড়িয়ে ধরে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি আমার জন্য এতটা চিন্তিত হবে। এরপর আমাদেরকে তানিয়াকে দেখানো হয়। সে চ্যাননকে ফোন করে বলে আমি তোমার বাসায় আসতেছি, তুমি বাসায় আসো। চ্যানন বাসায় এসে দেখে তানিয়া তার মায়ের সাথে বসে আছে। এরপর চ্যাননের মা চ্যাননকে চার্চের ওই ফটোগুলো দেখায়।
এটা দেখে চ্যানন একটু অবাক হয় যে মেরিন ভি এর মাকে কিভাবে চেনে। তানিয়া বলে এই মেয়েটির কোনো বড় প্ল্যান আছে। একবার ভাবতে পারছো সে কত বড় কথা লুকিয়ে তোমার এবং ভি এর সাথে কতদিন ধরে আছে। এবং অন্যদিকে আমাদের ভি কে দেখানো হয়। ভি বলে তুমি হঠাৎ করে হারিয়ে গেছিলা কেন? মেরিন বলে কারণ আমি একটা জিনিস নিয়ে খুবই গিল্টি ফিল করছি। আমি এমন একটা অপরাধ করেছি যেটা তুমি জানলে আমাকে কখনোই ক্ষমা করবে না। এরপর ভি তার মায়ের কথা বলে অনেক ইমোশনাল হয়ে যায় এবং কান্না করে দেয়। মেরিন তাকে সান্ত্বনা দেয়, বলে কান্না করো না। আর যখনই সে তার মায়ের কথা বলতে যাবে তখনই ভি মেরিনকে কিস করে দেয়। ভি বলে তুমি কি বলতে চাচ্ছ সেটা আমি জানি। তুমি আসলে মনে মনে আমাকে লাইক করো, তবে আমি তোমার বস, এজন্য তুমি আমাকে বলতে পারো না। এবং তুমি হয়তো ভাবছো আমি তোমাকে কখনোই অ্যাকসেপ্ট করব না। এটা শুনে মেরিনের মাথায় হাত উঠে যায়। বলে আমি তোমাকে কি বলতে চাচ্ছি আর তুমি কি বলছো? এজন্য বলে আজকে বাদ দাও, আজকে আমি তোমাকে সত্যটা বলবো না, অন্য একদিন বলবো যেদিন তোমার মাথা ঠান্ডা থাকে। এরপর ভি মেরিনকে বলে মেরিন আমি তোমাকে সত্যি অনেক লাভ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে মেরিন তো অবাক হয়ে যায় যে ভি আমাকে নিয়ে বর্তমানে কতটা সিরিয়াস হয়ে গেছে। তখন ভি এর কাছে কারোর কল আসে। ভি বলে হ্যাঁ আমি মেরিনকে পেয়েছি, ও আমার সাথেই আছে। কল কাটার পর মেরিন বলে কার কল ছিল? ভি বলে বিঘ্নয়ের। এটা শুনে মেরিন বলে তুমি তাকেও সবকিছু বলে দিছো? এবার বিঘ্নয় আমাকে অনেক কথা শোনাবে। ভি বলে ভালোই হবে, তোমাকে একটু শাস্তি দেওয়া উচিত যাতে করে তুমি দ্বিতীয়বার আমাকে ছেড়ে চলে না যাও। তখন ভি তার হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে বলে আমার গার্লফ্রেন্ড তুমি কি আমার সাথে যাবে? মেরিনও তার হাতটা বাড়িয়ে দেয়। এটাতে ভি অনেক খুশি হয়। পরের দিন মেরিন যখন বাসার বাইরে আসে তখন দেখে ভি তাকে নিতে এসেছে। মেরিন বলে তোমাকে কষ্ট করে আসার প্রয়োজন ছিল না, আমি একাই চলে যেতাম। ভি বলে না, আমি তোমাকে রোজ বাসা থেকে নিয়ে যাব। এরপর তারা যখন কোম্পানির সামনে আসে তখন ভি সিরিয়াস হয়ে মেরিনকে বলে কোম্পানির বাইরে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিন্তু কোম্পানির ভিতরে তুমি শুধুমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে মেরিন বলে কি ফাজিল দেখছো? কোম্পানিতে আসার পরে মেরিনের সমস্ত ফোকাস কাজের উপরে ছিল। তবে ভি বারবার মেরিনকে দেখতে থাকে এবং আস্তে আস্তে তার অনেক ক্লোজে আসতে থাকে। মেরিন বলে আমি কি আমার ডেস্কে চলে যাব? কেউ যদি আমাদের দুজনকে এভাবে দেখে ফেলে তাহলে সবাই বুঝে যাবে আমাদের ভিতরে কি চলতেছে। ভি বলে প্রিন্টারের পাশে একটা ডকুমেন্টস আছে, ওটা নিয়ে আসো। তখন মেরিন দেখে এই ডকুমেন্টস তো তাদের রিলেশনশিপের। ডকুমেন্টসে লেখা ছিল তুমি কি আমার অফিসিয়ালি গার্লফ্রেন্ড হইবা? পিছন থেকে ভি এসে বলে লোকে জানলে জানুক, এটাতে আমার কোনোই যায় আসে না, কারণ আমার কাছে তুমি সব থেকে ইম্পর্টেন্ট। এরপর ভি মেরিনকে জড়িয়ে ধরে। তখনই পিছন থেকে এখানে এন্ট্রি হয় চ্যাননের। আর তাদের দুজনকে একসাথে এত ক্লোজে দেখে তার তো মাথায় কাজ করে না। তার দিলটা ভেঙে চুরমার হয়ে যায়, কারণ চ্যাননও তো মেরিনকে লাইক করতো। এজন্য রাগ করে এখান থেকে চলে যায় আর মনে মনে বলে এখন আমি ভি এর মায়ের এবং মেরিনের পিকচারগুলো ইউজ করব। পরের দিন কোম্পানিতে বড় একটা মিটিং হয় যেখানে থাইল্যান্ডের টপ বিজনেসম্যানরা এসেছিল এবং তারা সবাই ভি এর জন্য ওয়েট করছিল। একটু পর স্টেজে চ্যানন আসে আর বলে ভি আসতে পারবে না, সে একটু প্রবলেমের ভিতরে আছে। এটা শুনে মেরিন চিন্তায় পড়ে যায় আর অফিসের দিকে ছুটে যায়। ভি অফিসে বসেছিল, মেরিন ওখানে গেলে তার দিকে ফটো ছুঁড়ে মেরে বলে তোমার সাথে আমার মায়ের ফটো কেন? তুমি আমার মাকে কি করেছো? তুমি আমার মায়ের সাথে দেখা করতে, আমার মা কোথায় আছে এগুলোও জানতে, তবে তুমি আমাকে বলনি কেন? আমি আমার মাকে কত খুঁজেছি, কত পাগলের মতো খুঁজেছি, সবকিছু জানার পরও তুমি আমাকে বলনি কেন? মেরিন কথা বলতে যায়, তবে ভি মেরিনকে কথা বলার কোনো সুযোগই দেয় না। বলে তুমি শুধুমাত্র আমার কোম্পানিতে জব পাওয়ার জন্য আমার মাকে গোপন রেখেছো এবং আমার মায়ের নাম ব্যবহার করেছো। তুমি এতটা সেলফিশ আমি কখনো কল্পনাও করতে পারিনি। তোমাকে বিশ্বাস করা আমার সব থেকে বড় ভুল ছিল। প্লিজ তুমি এখনই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মেরিন ভিকে বোঝানোর চেষ্টা করতে গেলে ভি তাকে ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। এদিকে চ্যানেলের বক্তব্য সমস্ত ইনভেস্টরদের অনেক পছন্দ হয়, এজন্য সবাই তার সাথে ডিল করতে রাজি হয়ে যায়। তবে দাদা খুবই আপসেট ছিল ভি কোথায় গিয়েছে। তখন দাদার নিকটে চ্যাননের মা এসে মিথ্যা কথা বলে ভি তার সেক্রেটারির সাথে প্রেমে মজে গিয়েছে, এজন্য সে এখানে আসার টাইম পায়নি। সে একটা সামান্য সেক্রেটারির সাথে কিভাবে রিলেশন করে আপনি তাকে একটু বুঝাবেন। দাদা বলে সে যার সাথে ডেট করুক না কেন এটাতে আমার কোনো সমস্যা নেই, তবে কাজের জায়গায় এসব করলে আমি সহ্য করব না। ওদিকে মেরিন বাসায় গিয়ে প্রচন্ড কান্না করতে থাকে। তার মা বুঝতে পারে হয়তো ভি তার মায়ের ব্যাপারে জেনে গিয়েছে। মেরিন বলে আমি ভেবেছিলাম আমি ভি এর সাথে তার মায়ের
মায়ের দেখা করাবো 2-1 দিনের ভিতরেই, তবে সে এখন জেনে গিয়েছে এবং আমাকে ভুল বুঝছে। ওদিকে ভিও মন খারাপ করে ওই রুমের ভিতরে বসেছিল। তখনই তার কাছে তানিয়া আসে কাটা খায় লবণ ছিটাতে। বলে তুমি তো এখন বুঝতে পেরেছো মেরিন কোনো ভালো মেয়ে না। আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম ও তোমার সম্পদের লোভে তোমার কাছে এসেছিল। ওদিকে চ্যানন কোম্পানির সিইওর চেয়ারে বসে খুবই খুশি ছিল। এখন থেকে এই রুম তার হয়ে যাবে। তখন তার দাদা এসে বলে তুমি অনেক ভালোভাবে সবাইকে ম্যানেজ করেছো, তবে এত বড় কোম্পানি তুমি একা একা সামলাতে পারবে না। তবে আজ আমি প্রথমে একটা জিনিস দেখে অবাক হলাম। আমি দেখলাম মিটিংয়ে ভিড় ছিল না। এই ব্যাপারে তোমার বিন্দু পরিমাণও আপসেট দেখিনি। এটা কিভাবে সম্ভব? তাকে তুমি খোঁজারও চেষ্টা করনি? এটা শুনে চ্যানন রেগে বলে ভি কোনো বাচ্চা না যে আমি সবসময় তার পিছনে লেগে থাকবো। তার এমন রুডলি ভাবে বলা দেখে দাদা অনেকটাই কষ্ট পায়। এদিকে তানিয়া এখনো ভি এর সাথে মেরিনকে নিয়ে বাজে কথা বলছিল। ভি বলে মেরিনের নামে একটাও বাজে কথা বলবে না। তানিয়া বলে যে মেয়েটি তোমাকে এত বাজেভাবে ঠকিয়েছে তুমি তাকে এখনো সাপোর্ট করে কথা বলছো। ভি বলে মেরিন আমাকে ধোকা দিক বা ঠকাক, তুমি একটা কথা ক্লিয়ার শুনে রাখো, আমি কখনো তোমাকে ভালোবাসিনি এবং কখনো ভালোবাসবো না। এগুলো শুনে তানিয়ার মনটা অনেক খারাপ হয়ে যায়। ওদিকে মেরিনও মন খারাপ করে বসেছিল। সে বুঝতে পারে এখানে তারই দোষ ছিল বেশি, এজন্য ভি রাগ করাটা স্বাভাবিক। এরপর মেরিন ভিকে মেসেজ করে বলে আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুমি আমাকে একটু কথা বলার সুযোগ দাও। ভি বলে প্লিজ আমার মায়ের লোকেশনটা আমাকে পাঠাও। মেরিন তখন ভি এর মায়ের লোকেশনটা সেন্ড করে। এরপর ভি তার মায়ের সাথে দেখা করতে বের হয়ে যায়। ওই সময় চ্যাননের মা তার ভাড়া করা গুন্ডাকে ফোন করে বলে যেভাবে হোক নিরাম ফানকে মানে ভি এর মাকে খুঁজে বের করো। এরপর ওই গুন্ডাটি চার্চে যায় এবং ওখানে একটা লোককে বলে নিরাম ফান কোথায়। লোকটি বলে নিরাম ফান তো চলে গিয়েছে একটু আগে। এটা যখন গুন্ডা চ্যাননের মাকে বলে তখন চ্যাননের মা রাগ করে বলে যেইভাবে হোক তুমি তাকে খুঁজে বের করো। ওদিকে ভি তার মায়ের সাথে দেখা করতে হসপিটালে যায়। তবে ভি এর মা ভিকে দেখে চিনতেই পারছিল না। ইভেন তার মা বলে তুমি আমার ছেলে না, আমার ছেলের বয়সটা মাত্র 10 বছর। ভি তখন বুঝতে পারে তার মায়ের ব্রেনের সমস্যা হয়েছে এবং সে অনেকটা আপসেট হয়ে যায়। এরপর ভি নার্সের সাথে কথা বললে নার্স বলে এত বছর ধরে মেরিন তোমার মায়ের খেয়াল রেখেছিল। মেরিন চেয়েছিল তোমাকে তোমার মায়ের সাথে দেখা করাতে, কিন্তু তোমার মা রাজি ছিল না। তোমার মা ভাবতো তার এমন কন্ডিশন তুমি সহ্য করতে পারবে না, এজন্য সে এতদিন তোমার থেকে দূরে সরে রয়েছে। এদিকে চ্যানন কোম্পানিতে বড় একটা মিটিং রেখেছিল যেখানে বড় বড় ইনভেস্টররা এসেছিল। সবাই তার প্রেজেন্টেশন দেখে অনেক সারপ্রাইজড হয়ে যায়। দাদা বলে তোমার প্রজেক্টে সবাই ইনভেস্ট করতে চাইবে, তবে বিঘ্নয় সব থেকে ভালো আর আমি ভিকে খুঁজতে যাচ্ছি। এদিকে মেরিন পুনরায় ডেলিভারির কাজ শুরু করেছে। সে বিঘ্নয়ের বাসায় ডেলিভারি দিতে যায়। বিঘ্নয় তাকে দেখে বলে ভি কোথায়? সে তো নিয়মিত কোম্পানিতে যাচ্ছে না, এমন চলতে থাকলে আমি ওদের কোম্পানিতে ইনভেস্ট করব না। এরপর মেরিন ডাইরেক্ট কোম্পানিতে চলে যায়। মেরিনকে দেখে চ্যানন অনেক খুশি হয়ে যায়। মেরিন তার কাছে জিজ্ঞাসা করে ভি কোথায়? চ্যানন বলে সবাই আমার কাছে ভি এর কথা কেন জিজ্ঞাসা করছে? মেরিন ডাইরেক্ট বলে তুমি ভিকে ওই ফটোগুলো দেখিয়েছো। এটাতে চ্যানন কিছুই বলে না। মেরিন বলে আমাকে নিয়ে কে কি ভাবছে এটাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমারই ভুল ছিল। তবে তুমি অনেক বড় ভুল করেছো। তুমি সিইও হওয়ার জন্য তোমার ভাইয়ের সাথে এমন বাচ্চাদের মতো কর্মকাণ্ড করেছো। চ্যানন রেগে বলে আমি যা করেছি এটাতে আমার কিছুই যায় আসে না। এখন আমি খুবই হ্যাপি, আমি যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। তবে তোমার জন্য একটা অফার আছে, তুমি চাইলে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে পারো। মেরিন তাকে ফুল ইগনোর করে ওখান থেকে চলে যায়। এরপর দেখি চ্যাননের মা তার গুন্ডাকে বকাবকি করছে যে হঠাৎ করে ভি এর মা কোথায় গায়েব হয়ে গেল, তুমি তাকে খুঁজে বের করো। ওদিকে ভি নার্সকে বলে আমি আমার মাকে নিয়ে যেতে পারি। নার্স বলে ডক্টর বলেছে যতক্ষণ তোমার মা তোমাকে চিনতে না পারে ততক্ষণ তুমি তোমার মাকে নিয়ে কোথাও যেতে পারবে না। তুমি বরং তোমার মায়ের স্মৃতি ফেরানোর চেষ্টা করো, এমন কিছু করো যেটাতে তোমার মায়ের স্মৃতি ফিরে আসে এবং তোমাকে চিনতে পারে। মেরিন রাত্রে বাসায় এসে দেখে তার বাসার সামনে ভি এর গাড়ি। তার সামনে ভি আসে আর বলে তুমি আমাকে হট চকলেট বানানো শিখাবে। এরপর মেরিন ভিকে হট চকলেট বানানো শেখায়। মেরিন বলে তুমি কোম্পানিতে যাচ্ছ না কেন? ভি বলে এই সময় আমার মায়ের থেকে ইম্পর্টেন্ট আমার কিছুই মনে হচ্ছে না, আর তুমি ভেবো না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। মেরিন বলে হ্যাঁ আমি জানি আমি অনেক বড় ভুল কাজ করেছি। এরপর দেখি চ্যানন বাসায় ফিরলে তার মা তার কাছে ভি এর ব্যাপারে জিজ্ঞাসা করে। চ্যানন বলে তুমি তো জানো ভি যখন উধাও হয়ে যায় তখন সে বড় কোনো প্ল্যান নিয়ে কামব্যাক করে। তবে এবার আমরা এটা হতে দিব না, ওর সমস্ত রাস্তা আমরা বন্ধ করে দিব।
তার এমন সেলফিশ মার্কে কথা শুনে তার মা অনেক খুশি হয়ে যায়। ওদিকে ভি মেরিনের সাথে সারা রাত বারবার হট চকলেট বানানোর ট্রাই করছিল। এরপর ভি ওই জায়গায় ঘুমিয়ে পড়ে। তখন মেরিন তার হাতে একটা নোটবুক পায়। নোটবুকে হট চকলেট বানানোর রেসিপি লেখা ছিল। পরের পেজ ওপেন করলে দেখে ওই পেজে তাদের রিলেশনের ব্যাপারে লেখা ছিল। কবে তাদের ফার্স্ট দেখা হয়েছে, কবে রিলেশন হয়েছে, এভরিথিং। মেরিন তখন তার নোটবুকে কিছু একটা লিখে দেয় আর বলে, তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। পরের দিন সকালে বিয়ের ঘুম ভাঙলে সে চলে যাচ্ছিল, তবে মেরিনের মা তাকে ব্রেকফাস্ট করতে বলে। এরপর বলে, আসলে মেরিন এগুলো ইচ্ছা করে করেনি, তোমার মাই তোমার সাথে দেখা করতে চায়নি। আমরা বহুবার রিকোয়েস্ট করেছি যাতে তোমার মা তোমার সাথে দেখা করে, তবে তোমার মা বারবার একই কথা বলতো যে এমন কন্ডিশনে আমার ছেলে আমাকে দেখলে অনেকটা কষ্ট পাবে। কিন্তু তোমার মা সবসময় মেরিনের মাধ্যমে তোমার খোঁজ খবর রাখতো। বি বলে, আমার মা আমার ব্যাপারে জানতো, তবে আমি আমার মায়ের ব্যাপারে কিছুই জানতাম না। আমি ভাবতাম আমার মা আমাকে ছেড়ে কেন চলে গিয়েছে। এরপর ভি যখন চলে যাচ্ছিল তখন মেরিনের মা বলে, বিঘ্নয় বলেছে সে শুধুমাত্র তোমার সাথে ডিল করবে, তোমার ভাইয়ের সাথে না, তাই তুমি ভেবে দেখো। এরপর রাত্রে দেখি সবাই মিলে ডিনার করছিল। ওখানে বিঘ্নয়, মেরিন আর ভিও ছিল। ডিনার শেষে বিঘ্নয় বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম আমি শুধুমাত্র তোমার প্রজেক্টে ইনভেস্ট করব, এবং তুমি কি জানো তোমার ভাই চ্যানন তোমার বিপক্ষে চলে গিয়েছে। বি এটা শুনে অবাক হয় আর বলে, আমার লাইফে অনেক প্রবলেম চলছে, আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। বিঘ্নয় বলে, তোমার সমস্ত প্রবলেম নিজেই ঠিক করে নাও। আর একটা কথা, তুমি কি মেরিনকে ভালোবাসো? এটা শুনে ভি স্মাইল করতে থাকে। বিঘ্নয় বলে, তোমার মায়ের স্মৃতি ফেরাতে হবে এবং যেভাবে হোক তোমার কোম্পানির সিইও পদ তোমাকে ধরে রাখতে হবে। আমি শুধুমাত্র তোমার কোম্পানিতে ইনভেস্ট করতে রাজি আছি। এরপর বিঘ্নয় বলে, ওই মেরিন, আমি কিন্তু জানি তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছো। এরপর মেরিন গর্ত থেকে বের হয়ে আসে। বিঘ্নয় বলে, এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে, আমি অর্ডার দিচ্ছি, তুমি ভি এর সবকিছুতে হেল্প করবে। এরপর মেরিন ভি এর কাছে গিয়ে বলে, আমি যে ভুল করেছি এটাতে আমি ক্ষমার যোগ্য না, তবে তুমি কোম্পানির সমস্ত কাজে মন দাও, না হলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ভি তার হাত ধরে বলে, আমি মন থেকে তোমাকে ক্ষমা করতে পারছি না এবং তোমাকে ছাড়তেও ইচ্ছা করছে না। এদিকে চ্যানন আর তানিয়া একসাথে বসেছিল। চ্যানন তানিয়াকে বলে, তুমি আমার প্রজেক্টে ইনভেস্ট করো, কারণ বিঘ্নয় আমার প্রজেক্টে ইনভেস্ট করতে চাচ্ছে না। তুমি যদি ইনভেস্ট করো তাহলে আমি এই কোম্পানির সিইও হয়ে যাব এবং তোমাকেও কো সিইও বানিয়ে দিব। তানিয়া বলে, তোমার আইডিয়াটা অনেক ভালো। ওদিকে ভি হট চকলেট বানিয়ে তার মাকে দেয়। তার মা খায়, তবুও সে তার ছেলেকে চিনতে পারে না। এসব দেখে ভি অনেকটা কান্না করতে থাকে আর বলে, আমি আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি। আমি আমার মাকে হারিয়েছি, আমার ভাই চ্যাননকে হারিয়েছি এবং সিইওর পদটাও হারিয়েছি। মেরিন তখন তার হাত বাড়িয়ে বলে, আমি তোমার সাথে আছি, তুমি যে কোনো প্রবলেমে আমাকে সাথে পাবে। ভি ইমোশনাল হয়ে মেরিনকে জড়িয়ে ধরে। তাদের দুজনের ভিতর যে দূরত্বটা হয়েছিল সেটা ঠিক হয়ে গেল। এরপর দেখি নার্স এসে বলে, তোমার মাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এটা শুনে ভি আর মেরিন তার মাকে পাগলের মতো খুঁজতে থাকে। একটু পর ভি তার মাকে পেয়ে যায় আর এবার তার মা তাকে চিনতে পারে। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে থাকে। মেরিনও ওখানে চলে আসে এবং মা আর ছেলেকে একসাথে দেখে সেও অনেক খুশি হয়ে যায়। হঠাৎ করে ভি তার মায়ের ফেসটি ক্লিয়ার দেখতে পায়। ভি অনেক ইমোশনাল হয়ে যায় আর তার ফেস ব্লাইন্ডনেস রোগটি ফাইনালি ঠিক হয়ে গেল। এরপর ভি মেরিনের কাছে আসে আর বলে, আমি তোমাকে যতটা সুন্দর মনে করেছিলাম তুমি তার থেকে অনেক বেশি সুন্দর। পরে দেখি ভি তার মাকে বাসায় আনতে চায়। তারা তিনজন বসে একসাথে একটা ছবি তোলে। এর পরের সিনে কোম্পানির একটা মিটিং চলছিল। মিটিংয়ে চ্যানন অ্যানাউন্সমেন্ট করে কোম্পানির মেজর শেয়ার হোল্ডার তানিয়াকে বানানো হলো। এদিকে ভি তার মাকে বাসায় নিয়ে এসেছে এবং তার মায়ের ট্রিটমেন্ট করছে তার পার্সোনাল ডক্টর। ডক্টর বলে, তুমি চিন্তা করো না, তোমার মা ঠিক হয়ে যাবে। মেরিন বলে, তুমি তোমার ছোটকালের ছবি বাসায় টাঙিয়ে রাখবে, এতে করে তোমার মায়ের স্মৃতিশক্তি বেড়ে যাবে। ভি বলে, আসলেই তো তুমি অনেক বুদ্ধিমান। এরপর মেরিন যখন তার মায়ের জন্য হট চকলেট বানাচ্ছিল তখন ওখানে ভি এসে বলে, তুমি আবারও আমার গার্লফ্রেন্ড হবে? মেরিন বলে, কি বলছো, আমি শুনতে পাইনি। ভি বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আবারও মেরিন না শোনার অ্যাক্টিং করতে থাকে। তখন ভি মেরিনের অনেক ক্লোজে চলে যায়। ওদিকে চ্যাননের মা সমস্ত কলিগদের তেল মাখানোর জন্য সমস্ত কলিগদের গিফট করে, যাতে ভোটিং এর সময় সবাই চ্যাননকে ভোট করে। তার ছেলে চ্যাননও একই কাজ করে, সবাইকে ম্যানিপুলেট করে যাতে করে সবাই ভোট দেয়।
ওদিকে ভি আর মেরিনও কাজে লেগে যায়। মেরিন বলে চ্যানন পুরো প্রস্তুতি নিয়ে বসে আছে তোমাকে হারানোর জন্য। ভি বলে আমার এখন কোম্পানি লাগবে না, তুমি আসো এবং মা আছে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আর আমি আমার ভাই চ্যাননকেও কষ্ট দিতে চাই না। এরপর আমরা কোম্পানির মিটিং এর সিন দেখি। এক এক করে সমস্ত শেয়ার হোল্ডার এবং দাদাও চলে আসে। চ্যানন প্রথমে ভি এর কথা তুলে বলে ভি অনেকদিন ধরে কোম্পানিতে আসছে না এবং কোম্পানির সমস্ত কাজ ঠিকমতো করছে না। তখনই আমাদের হিরো হিরোইনের সাথে কোম্পানিতে এন্ট্রি নেয়। চ্যানন খুবই রাগী চোখে তার দিকে তাকিয়ে এসেছিল। ভি বলে আমাকে কেন কোম্পানি থেকে বের করা হয়েছে? চ্যানন বলে কারণ তুমি কোম্পানি থেকে গায়েব হয়ে গিয়েছিলে এবং তোমার সমস্ত কাজ আমি করেছি। কোম্পানির সবাইও চ্যাননের সাইড নিয়ে কথা বলছিল আর সবাই ভি এর বিরুদ্ধে কথা বলে। তানিয়াও ওখানে ছিল এবং সে উঠে বলে আমি চাই কোম্পানির সিইও চ্যানন হোক। সবাই বলে আমরাও সবাই কোম্পানির সিইও হিসাবে চ্যাননকে চাই। ভি বলে আমিও চাই সিইও চ্যানন হোক, তবে তোমরা আমাকেও একটু সাপোর্ট দাও। আমি বিভিন্ন সমস্যার ভিতরে ছিলাম, এজন্য কোম্পানিতে নিয়মিত আসতে পেরেছিলাম না। আমাকে একবার সুযোগ দেওয়া হোক, আমি বেস্ট করে দেখাবো। দাদা তখন ভি এর সাপোর্ট নিয়ে বলে আমাদের সবার উচিত ভিকে সুযোগ দেওয়া। সবাই তখন ভিকে আবারও একটি চান্স দেয়। এটাতে চ্যানন আর তার মা পুরাই রেগে ফায়ার হয়ে যায়। চ্যানন বলে আমি আর কখনো ভিকে কোনো কাজে হেল্প করব না। এরপর দাদা ভিকে সাইডে ডেকে নিয়ে যায় এবং তাকে ভরসা দিয়ে বলে চ্যানন আর তার মা বিপক্ষে চলে গিয়েছে, তবে আমার বিশ্বাস তুমি কোম্পানিটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবা। এরপর ভি বলে আমি আমার মাকে খুঁজে পেয়েছি এবং আমার ফেস ব্লাইন্ডনেস রোগটাও ঠিক হয়ে গিয়েছে। এটা শুনে দাদা এতটা খুশি হয়ে যায় যে সে ভিকে জড়িয়ে ধরে। এরপর আমরা চ্যাননের মা আর তানিয়াকে একসাথে দেখি। তানিয়া বলে আমি তোমার ভালোর জন্য বড় একটা কাজ করতে যাচ্ছি, তুমি শুধু দেখতে থাকো। আর চ্যাননের মা বলে মেরিনের পিছনে আমি একটা গুন্ডাকে লাগিয়ে দিয়েছি। চ্যানন বলে তুমি এটা কেন করেছো? আমাদের ভিতরে তুমি মেরিনকে কেন টানছো? চ্যাননের মা বলে কারণ মেরিন জানে ভি এর মা কোথায় আছে, তার মাধ্যমে আমরা ভি এর মায়ের খোঁজ নিব। ভি এর মা ফিরে আসলে আমরা কোনো কিছু পাবো না, সব তাদের হয়ে যাবে। ওদিকে তানিয়া চলে যায় একটা এমপ্লয়ের কাছে যে ভি এর সাথে কাজ করত। সে ওই ছেলেটিকে টাকা দিয়ে বলে ভি এর সমস্ত অ্যাপের ডকুমেন্টস লিক করে দাও। আর টাকার জন্য এই ছেলেটি ওটা করতে রাজি হয়ে যায়। পরের দিন ভি আর চ্যানন কোম্পানিতে আসার জন্য লিফটে ওঠে। চ্যানন বলে তুমি নাকি তোমার মায়ের খোঁজ পেয়েছো? ভি রেগে বলে তুমি চাইলে কোম্পানি নিয়ে নাও, তবে মেরিন আর মায়ের দিকে নজর দিবে না। আমি জানি তুমি কোম্পানি পাওয়ার জন্য সবকিছু করতে পারো। এসব নিয়ে দুই ভাইয়ের ভিতর মারামারি শুরু হয়ে যায়। লিফট থেকে বের হওয়ার সময় ভি বলে তুমি কোম্পানি পাওয়ার জন্য সবকিছু হারিয়ে ফেলেছো। এটা শুনে চ্যানন অনেকটাই কষ্ট পায়। পরের দিন সকালে ভি নিউজে দেখে একটা অ্যাপ্লিকেশনের সমস্ত ডাটা কেউ লিক করে দিয়েছে। এটা দেখে ভি খুবই চিন্তায় পড়ে যায়। সে বাইরে বের হলে বহু রিপোর্টার এসে তাকে ঘিরে ধরে। ভি বলে আমি সমস্ত দায়ভার নিজের কাঁধে নিয়ে নিলাম। ওদিকে চ্যাননও এই নিউজটা দেখে শকড হয়ে যায় এবং তানিয়াকে কল করে। তানিয়া এটা লিক করেছে, সে নিউজটা দেখে হাসতে থাকে। এরপর চ্যাননের কাছে তানিয়া আসলে সে তানিয়াকে খুবই বকা দেয় এবং বলে এর কারণে আমাদের কোম্পানির বড় লস হয়ে যাবে এবং বিয়ের জেলও হয়ে যেতে পারে। তানিয়া বলে এটা তো তোমার জন্য ভালো হলো, তুমি এবার সিইও হতে পারবে। চ্যাননের মা তানিয়াকে প্রশংসা করতে থাকে। এরপর একটা প্রেস মিটিং রাখা হয়। ভি বলে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমি নিজেও জানি না ডাটাগুলো কিভাবে লিক হলো। যাই হোক, এটা আমার ভুলের জন্য হয়েছে। আমি সিইওর পদ থেকে সরে যাচ্ছি, নেক্সট সিইও চ্যানন হবে। এরপর চ্যাননের সাথে তানিয়াও আসে আর বলে আমি আর চ্যানন দুজন মিলে এই কোম্পানিটা সামলাবো। আসলে তানিয়া এখানে চ্যাননকে শুধুমাত্র ইউজ করছে। তার ধান্দা হলো সে এই কোম্পানির সিইও হবে এবং সে কোম্পানি নিজের নামে করে নিবে। এরপর ভি কোম্পানি থেকে জিনিসপত্রগুলো আনতে যায়, তার সাথে মেরিনও ছিল। ভি বলে তুমি এখানে বসো, আমি গাড়িটা নিয়ে আসি। ভি গাড়ি আনতে চলে গেলে ওখানে চ্যানন আসে আর বলে তুমি যখন কোম্পানিতে প্রথম এসেছিল তখন আমাকে ভালো ছেলে বলতে, তবে এখন তো আমাকে এড়িয়ে চলো। মেরিন বলে কারণ তুমি এখন আর আগের চ্যানন নেই, তবে এসব ডাটা লিক করার পিছনে আশা করি তোমার হাত নেই। আর যদি এর পিছনে তোমার হাত থাকে তাহলে আমি ভেবে নিব আমি যাকে ভালো ছেলে মনে করতাম সে খুবই খারাপ। তখন ওখানে ভি চলে আসে আর চ্যাননকে বলে বেস্ট অফ লাক ভাই। এটা শুনে চ্যাননের মনটা খারাপ হয়ে যায়, কারণ আসলে তো সে কোম্পানিটা পাওয়ার জন্য তার ভাইকে ক্ষতি করতে চেয়েছে। পরের দিন কোম্পানিতে বিঘ্নয় যায় আর চ্যাননকে বলে আমি আর এখন এই কোম্পানিতে ইনভেস্ট করব না, কারণ এই কোম্পানিতে এখন ভি নেই। আর তুমি তোমার কাজটা ঠিক মতো করো, কাজের জন্য কাউকে কষ্ট দিও না। এটা বলে সে চলে যায়। চ্যানন তখন খুবই কষ্ট পায়। তানিয়ার এমন কাজের জন্য সে খুবই গিল্টি ফিল করে।
ওদিকে ভি বাসায় গিয়ে তার মায়ের সাথে গল্প করতে করতে বলে, মা তোমার কি পুরানো কোনো স্মৃতি মনে আছে? তার মা বলে, তুমি জন্মের আগে তোমার ফুফুর ছেলে চ্যানন হয়েছিল। চ্যাননকে তোমার দাদা অনেক ভালোবাসতো। এরপর তুমি হওয়ার পর তোমাদের দাদা তোমাদের সমান ভালোবাসতো, তবে তোমার ফুফু এটা দেখে খুবই হিংসা করত। এরপর তোমার বাবা মারা যাওয়ার পর তোমার ফুফু আমার উপর অনেক অত্যাচার করতো যাতে আমি তোমাকে নিয়ে এখান থেকে চলে যাই। এমন টর্চার করার কারণে তখন থেকে আমার এই রোগটা শুরু হয়েছিল। আমি জানতাম তোমার দাদা তোমাকে অনেক ভালোবাসে, এজন্য তোমার দাদার কাছে তোমাকে দিয়ে আমি চলে গিয়েছিলাম যাতে আমার রোগের জন্য তোমার ফিউচার নষ্ট না হয়ে যায়। ভি তার মাকে জড়িয়ে ধরে বলে, আমাকে আর কখনো ছেড়ে যাবে না। ওদিকে চ্যানন ওই দুইটা এমপ্লয়ের সাথে কথা বলে যারা ডাটা লিক করেছিল। চ্যানন বলে, তোমরা ডাটা কেন লিক করেছো? এমপ্লয় দুইটা বলে, কারণ তানিয়া করতে বলেছিল। চ্যানন বলে, আমি কোম্পানির সিইও, আমার কাছে কেন শুনুনি? এমপ্লয় দুইটা বলে, কারণ আমরা জানি আপনার সাথে তানিয়া ম্যামের ভালো সম্পর্ক, এজন্য মনে হয় আপনিই করতে বলেছেন। চ্যানন তাদের দুজনকে চাকরি থেকে বহিষ্কার করে দেয়। এরপর তারা দুজন তানিয়ার কাছে যায় আর বলে, তুমি মনে হয় একাই ফেসে যেতে পারো ডাটা লিক করার কেসে, কারণ চ্যানন খুবই রেগে আছে। এরপর চ্যানন দাদার কাছে যায় আর দাদাকে বলে, আপনি টেনশন করবেন না, আমি ভিয়ের সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করছি। দাদা বলে, তানিয়াকে শেয়ার হোল্ডার বানিয়ে তার সাথে কাজ করা আমাদের ঠিক হবে না। পরের দিন দাদা কোম্পানিতে একটা মিটিং ডাকে। মিটিংয়ে বলা হয়, আমরা তানিয়াকে শেয়ার হোল্ডার বানাতে চাই না। তানিয়া তখন রেগে দাদাকে উল্টাপাল্টা বলতে থাকে। এটা শুনে চ্যানন তানিয়ার উপরে রেগে যায় আর বলে, আমার দাদাকে নিয়ে একটা কথাও বলবে না। এসব ঝগড়ার কারণে দাদার হার্ট অ্যাটাক হয় এবং দাদাকে তখনই হসপিটালে নেওয়া হয়। চ্যানন খুবই গিল্টি ফিল করতে থাকে এবং কান্না করতে থাকে আর বলছিল, আমার ভুলের কারণে আজ এসব কিছু হচ্ছে। চ্যাননের মাও বসে খুবই গিল্টি ফিল করে এবং কান্না করতে থাকে। আসলে কিন্তু চ্যাননের দাদা হয় না, নানা হয়, তবে আমরা দাদা বলেছি কারণ সে চ্যাননের মায়ের বাবা। তখনই ওখানে ভি আর মেরিন ছুটে আসে। চ্যানন প্রচুর কান্না করতে থাকে এবং ভিকে বারবার সরি বলতে থাকে, বলে এসব কিছু আমার জন্য হয়েছে। মেরিন চ্যাননের মাকে পানি দেয়। এরপর যখন সে চলে যাচ্ছিল তখন চ্যাননের মা তাকে ডেকে কাছে বসায় আর মেরিনকে সরি বলে, আমি খুবই খারাপ মানুষ, আমাকে ক্ষমা করে দিও। ওদিকে তানিয়া টেবিলের উপরে পা উঠিয়ে বলে, এই সুযোগে আমি এই কোম্পানির সিইও হয়ে যাব। এরপর দাদার জ্ঞান ফিরলে সবাই দাদার কাছে যায়। দাদা কান্না করতে করতে তার মেয়েকে মানে চ্যানের মাকে বলে, আমি তোমাদের সবাইকে সমান পরিমাণ ভালোবাসি, আমাদের কোম্পানি অন্য কারোর হাতে চলে যাচ্ছে। ভি বলে, দাদা তুমি চিন্তা করো না, আমি আর চ্যানন মিলে কোম্পানির আগের অবস্থায় নিয়ে আসবো। ভি আর চ্যাননকে একসাথে দেখে মেরিন বলে, তোমাদের দুই ভাইকে একসাথে দেখলে অনেক বেশি ভালো লাগে। এরপর তারা সবাই মিলে কোম্পানির কাজ ঠিক করার জন্য লেগে পড়ে। এদিকে চ্যাননের মা দেখি সে বলে, বাবা সবকিছু আমার জন্য হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। দাদা বলে, আসলে তোমার দোষ না, আমি প্রথম থেকে তোমাকে গুরুত্ব দেয়নি, এজন্য সবকিছু এমন হয়ে গিয়েছে। পরে নিউজে দেখি কোম্পানির বাইরে বহু লোক এসে আন্দোলন করা শুরু করে দিয়েছে, কারণ ভি এর কোম্পানি থেকে তাদের ডাটা লিক করা হয়েছে। ভি চ্যাননকে কল করে আর বলে, নিউজটা দেখেছো? আসলে এসব কিছু তানিয়া করছে, চলো আমি আর তুমি মিলে এটা সমাধান করি। এদিকে তানিয়া কোম্পানিতে একটা মিটিং রাখে আর সবাইকে বলে, এখন তো সিইওর পদে কেউ নেই, ভি আর চ্যানন তো পালিয়ে গিয়েছে, এখন একটা সিইও লাগবে, না হলে তোমাদের চাকরিও থাকবে না, কোম্পানিও ধ্বংস হয়ে যাবে। আমি সিইও হলে তোমাদের কোনো সমস্যা আছে? সবাই চাকরি বাঁচাতে তানিয়াকে হ্যাঁ বলে দেয়, তবে তার ভিতরে একজন বলে, আমাদের একটু ওয়েট করা উচিত। এদিকে বড় একটা প্রেস কনফারেন্স করা হয়। ওখানে চ্যানন বলে, এই ডাটাগুলো ইচ্ছা করে লিক করা হয়েছে ভিকে ফাঁসানোর জন্য, আর এটা করেছে তানিয়া এবং দুইটা এমপ্লয় মিলে। সবাই বলে, এটার কোনো প্রমাণ আছে? চ্যানন বলে, হ্যাঁ আছে, আমরা সেটা পুলিশের কাছে দিয়ে দিয়েছি। আর এইসব ঘটনা ঘটছে আমি সিইও থাকাকালীন, তাই আমি সিইওর যোগ্য না, নতুন করে আবারও সিইও বানানো হবে। এই নিউজটা সবাই দেখে তানিয়ার মিটিং থেকে সবাই চলে যায় আর তানিয়া তো ভয় পেয়ে তার বাবাকে কল করে। তার বাবা বলে, তুমি এটা কেন করতে গিয়েছো? তুমি লুকিয়ে চলে আসো যাতে সাংবাদিক তোমাকে না দেখতে পায়। এরপর ভি আর চ্যানন দুই ভাই পুনরায় কোম্পানিতে এন্ট্রি করে। মেরিন তাদের ওয়েলকাম করার জন্য নতুনভাবে একটা কেক তৈরি করে। তখনই ওখানে চ্যাননের মা চলে আসে এবং চ্যাননের মা কেকটা খেয়ে বলে, এটা খুবই টেস্টি, আজকের মিটিং এ এই কেকটা সবাইকে দিয়ে দিও। এরপর মিটিং এ দেখি সবাইকে কেকটা দেওয়া হয়। পরে সবাইকে চুজ করতে বলা হয় নতুন সিইও কে হবে। ভি দেখায় চ্যাননকে আর চ্যানন দেখায় ভিকে। তবে দাদা অ্যানাউন্সমেন্ট করে দেয় এবার সিইও হলো চ্যাননের মা। চ্যাননের মা এটা শুনে অবাক হয়ে যায়। দাদা বলে, আমার মেয়ে কোম্পানির জন্য অনেক কিছু করেছে, এজন্য আমি আমার মেয়েকে এই সুযোগটা দিয়েছি। দাদা আরো বলে, চ্যাননের মা সিইও হলে তারা দুইটা ছেলে তাকে হেল্প করবে, ভি আর চ্যানন।
এরপর দেখি দাদার কাছে চ্যাননের মা যায় এবং বলে আমি ভিয়ের মায়ের কাছে ক্ষমা চাইতে চাই, আমি তার সাথে অনেক বড় ভুল করেছি। দাদা বলে সে তোমার ভাইয়ের ওয়াইফ, তোমার ভাই তাকে ভালোবেসে বিয়ে করেছিল। আজ তোমার ভাই এই দুনিয়াতে নেই, তাই তুমি ভিকে এবং তার মাকে দেখে রাখবে। এরপর চ্যাননের মা ভিয়ের কাছে যায় আর বলে আমি তোমার সাথে এবং তোমার মায়ের সাথে যা করেছি এটা ক্ষমার যোগ্য না, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। ভি বলে মা এখন আমার সাথে আমার বাসায় থাকে, সে এখন কাউকেই চিনতে পারে না, তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। চ্যাননের মা বলে আমি তোমার মায়ের সাথে দেখা করতে চাই। এটা শুনে ভি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখি সবাই মেরিনের বাসায় যায়, বিঘ্নয়ও এসেছে। খাওয়ার সময় বিঘ্নয় বলে এবার আমি তোমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে প্রস্তুত, আর হ্যাঁ তুমি মেরিনকে কবে বিয়ে করবে। এটা শুনে ভিয়ের গলায় তো পানি আটকে যায়, আর সে বাইরে এসে মেরিনকে বলে চলো আমরা দ্রুত বিয়ে করে ফেলি। এটা শুনে মেরিন জন্মের লজ্জা পাচ্ছিল। পরে ভি যখন বাসায় যায় তখন তার মা তাকে চিনতে পারছিল, এটাতে সে অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে ভি তার মাকে নিয়ে চ্যাননের বাসায় আসে। চ্যাননের মা তাদের দুজনকে ভিতরে নিয়ে আসে। সে খুবই গিল্টি ফিল করছিল যে ভিয়ের মা তাকে কিছু বলে কিনা। এরপর যখন সে পানি আনছিল তখন পা পিছলে পড়ে যায়। ভিয়ের মা গিয়ে চ্যাননের মাকে ওঠায় এবং তাকে অনেক যত্ন করতে থাকে। ভিয়ের মায়ের এমন কেয়ার দেখে চ্যাননের মা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে আর বারবার ক্ষমা চাইতে থাকে। ভিয়ের মা বলে আমার পিছনের কোনো কথাই মনে নেই, এজন্য পিছনে যা হয়েছে ওটার জন্য ক্ষমা চাইতে হবে না, আর যদিও তুমি ভুল করে থাকো তাহলে আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি। এটা শুনে চ্যাননের মা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দাদাও ওখানে আসে এবং তারা ফ্যামিলির সবাই মিলে সুন্দর মুহূর্ত পার করে। ওয়েল ডিয়ার, রাত্রে দেখি ভি মেরিনকে নিয়ে ওই পার্কে যায়। মেরিন বলে এখন তো পার্ক বন্ধ, তুমি আমাকে নিয়ে এখানে এসেছো কেন, সকালে আসবো আমরা। ভি বলে এই জায়গায় তোমার সাথে আর আমার মায়ের সাথে খুবই গুরুত্বপূর্ণ মেমোরি ছিল, তাই আরো একটা মেমোরি অ্যাড করার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। এরপর সে একটা রিং বের করে বলে তুমি কি আমাকে বিয়ে করবে। মেরিন বলে তোমার সাথে সবসময় যে ডায়েরিটা থাকে ওই ডায়েরিটার লাস্ট পেজ তুমি এখনো পড়োনি। ভি ওই ডায়েরিটা ওপেন করে আর দেখে মেরিন তাকে আগেই সবকিছু বলে দিয়েছিল। এরপর ভি খুশি হয়ে মেরিনকে রিং পরিয়ে দেয়। পরে তারা দুজন একে অপরকে খুবই রোমান্টিক ভাবে কিস করতে থাকে। তারা দুজন দুজনকে পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল। আর এই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। এবার বলো ড্রামাটি তোমার কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না। আর যারা যারা এখনো পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইব করোনি অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। তোমরা সুন্দর করে যে কোনো একটা কমেন্ট করে দাও, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। ডিয়ার, তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সেকেন্ড চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর সেকেন্ড চ্যানেলেও আমি কিছুদিনের ভিতরে ভিডিও দেওয়া শুরু করব। আমি সেকেন্ড চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পিন করে রাখছি। আমি খুবই দ্রুত ফিরে আসতেছি নতুন একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।